আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ইউনিভার্সিটির ইংলিশ ক্লাস, এই একটা ক্লাস করলে তুমি যেই ব্যাচই হও না কেন ইনশাল্লাহ ইংলিশে 15তে 15 তুলতে পারবা। প্রথমে আমরা ইংলিশে সাজেশন দিব, দেন আমরা ইংলিশের গত 5 বছরের যত প্রশ্ন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এসেছে সবগুলো সুন্দর করে সলভ করা দিব, বেসিক সহ আশেপাশের টপিক পড়া দিব। এই ক্লাসটা তুমি করলে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে, তোমার বেসিকও ক্লিয়ার হয়ে যাবে, তোমার সাজেশনও কমপ্লিট হয়ে যাবে। তুমি এর মতো করে যদি আরেকটু টুকটাক দেখো একদম 15তে 15 আর কি, ঠিক আছে? ওকে, তো আসো তাহলে প্রথমেই আমি তোমাদেরকে যেই জিনিসটা দিয়ে আসলে শুরু করতে চাই, দেখো সিইউ ইংলিশের তোমার সাজেশন। তো প্রথমে আগে একটু ছোট্ট কিছু কথা বলে নিই। সেটা হলো, তোমরা কি জানো যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পাস মার্ক হলো 4, ইংলিশে 15-র মধ্যে তোমাকে 4 পেতে হবে। এর মানে কি তুমি জানো, তুমি যদি কোনোভাবে 15টার মধ্যে 4টা কারেক্ট করে আসতে পারো তাইলেই তুমি পাস। কারণ সার্কুলারে স্পষ্ট করে বলা আছে যে নেগেটিভ মার্কিং যেটা হবে সেটা মোট নম্বর থেকে কাটবে। তার মানে বুঝছো, ধরো একটা এক্সাম্পল দিই, তুমি ইংলিশে যদি 15টার মধ্যে 4টা তোমার ঠিক থাকে আর যদি 11টাও ভুল যায়, সেই 11টার জন্য যে নেগেটিভ মার্ক কাটার কথা সেটা ইংলিশ থেকে না কেটে মোট মার্কস থেকে কাটবে। তার মানে তুমি ইংলিশে 4 পেয়ে গেছো, মানে তুমি পাস। অ্যামেজিং না? এই জিনিসটা বাংলার ক্ষেত্রেও সেম। বাংলাতে 10টার মধ্যে তুমি যদি 3টা কারেক্ট করো আর যদি 7টাও ভুল হয়, এই 7টার জন্য যে নেগেটিভ মার্ক কাটার কথা সেটা বাংলা থেকে না কেটে মোট মার্কস থেকে কাটবে। এই জন্য তুমি যদি শুধু বাংলা বা ইংলিশে কোনো মতে বাংলাতে 3টা আর কোনো মতে ইংলিশে 4টা কারেক্ট করে আসতে পারো তাইলেই কিন্তু পাস। সো এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? তো ভয়ের কিছু নাই, পাস করাটা অনেক ইজি এখানে। ওকে, তাইলে আসো, তাহলে আমরা এখন শুরু করি। তাই আমাদের তো শুধু পাস করলে হবে না, আমাদের তো একটা ভালো মার্কস তুলতে হবে ইংলিশে চান্স পাইতে গেলে। চলো তাহলে দেখি। প্রথমত চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ইংলিশের মূলত গ্রামার থেকে প্রশ্ন হয়। ফার্স্ট পেপার থেকে প্রশ্ন তেমন একটা এখানে হয় না, গ্রামার থেকেই প্রশ্ন হয় এবং সহজ গ্রামার। এখানে ভোকাবুলারি বা সিনোনিম অ্যান্টোনিম থেকেও প্রশ্নগুলো আসলে কম হয়, বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিমের কথা যদি বলি। গত 5 বছরে দুইটা সিনোনিম থেকে প্রশ্ন আসছে। তার মানে কি এখানে একদম সিনোনিম অ্যান্টোনিমগুলো কম দেওয়া হয় এবং বেসিক গ্রামার থেকে প্রশ্ন করা হয়, যেগুলো সহজ গ্রামার, যেগুলো তুমি 6, 7, 8 থেকে পড়ে আসছো, সহজ গ্রামার। অর্থাৎ তুমি যদি এটা ঢাকা ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করো, তুমি যদি এটা মেডিকেলের সাথেও যদি কম্পেয়ার করো, মেডিকেল ইংলিশও এর থেকে কঠিন প্রশ্ন হয়, বা ঢাকা ইউনিভার্সিটিতেও তুলনামূলক এর থেকে কঠিন প্রশ্ন হয়। সিইউতে তুলনামূলক ইংলিশ প্রশ্ন সহজ আসে। তো কোত্থেকে প্রশ্ন আসে? প্রথমেই সিইউর ইংলিশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সাবজাংটিভ ভার্ব। এই সাবজাংটিভ ভার্ব থেকে অনেকগুলা প্রশ্ন গত 5 বছরে আসছে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ট্যাগ কোশ্চেন। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ট্যাগ কোশ্চেন থেকে অনেক বেশি প্রশ্ন আসে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তারপরে বেসিক টেন্স থেকে প্রশ্ন আসে। বেসিক টেন্স কিরকম? ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, টুমোরো থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স, অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরকম বেসিক আছে না, বেসিক একদম বেসিক, এটা তো তোমরা জানোই। এরকম বেসিক টেন্স থেকে প্রশ্ন হয়। তারপরে রাইট ফর্ম অফ ভার্বস খুবই গুরুত্বপূর্ণ। তারপরে সেন্টেন্স কারেকশন খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে একটা সেন্টেন্স ভুল দিয়ে বলবে এখানে কারেক্ট ফর্ম কোনটা, বা সেন্টেন্স কমপ্লিট করতে বলবে সঠিক ভার্ব সহ, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস, সেন্টেন্স কারেকশন খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো ডিগ্রি অফ কম্পারিজন, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি খুবই ইম্পর্টেন্ট। এখান থেকেও ছবিতে অনেক প্রশ্ন আসে। তারপরে আরো কিছু প্রশ্ন আসে ন্যারেশন থেকে। 2-1টা প্রশ্ন তুমি পাবাই, 15টার মধ্যে 2-1টা প্রশ্ন ন্যারেশন থেকে আসে। একটা তুমি ভয়েস থেকে পেয়ে যাবা। ভয়েস থেকে প্রশ্ন আসে এবং একদম বেসিক, তুমি সারা বছর যা পড়ছো বেসিক জিনিস, ঠিক আছে? এত ডিপ লেভেল ইংলিশ পড়ার ছবির জন্য কোনো দরকার নাই। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তবে আমি দেখছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একদম তোমার মনে করো যে কমনগুলো আসে। গেইভের পরে কি হয়? গেইভ আপ, কোনো কিছু ছেড়ে দেওয়া, বুঝছো? টেকের পরে কি হয়? টেক আফটার, কারো মতো চেহারা হওয়া, কারো মতো দেখতে হওয়া। একদম কমন প্রশ্ন, যেগুলো তুমি যদি অন্য কোনো ভার্সিটির জন্য যদি ইংলিশ গ্রামার পড়ে থাকো তুমি এগুলাই পড়তে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুব বেশি ডিপ থেকে প্রশ্ন হয় না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একদম কমনগুলো আসে। তার মানে তোমার বেসিক যদি আইডিয়াগুলো থাকে না এগুলো সম্পর্কে, তুমি মোটামুটি ছবিতে 15তে 15টাই কারেক্ট করা সম্ভব, যেহেতু এখানে সিনোনিম অ্যান্টোনিম খুব কম আসে। আসলে সর্বোচ্চ একটা আসবে, আর বেশি জীবনও আসবে না, ঠিক আছে? এবং কোনো বছর আসেও নাই, গত 5 বছরে কোনো বছর আসেও নাই, এখান থেকে একটা সিঙ্গেল প্রশ্ন আসে নাই। আসলে সর্বোচ্চ একটা। এই জন্য ছবিতে 15তে 15 তোলা বা 15তে 13, 14 তোলা খুবই সহজ এবং এটা তুলতে হবে। এবং আমরা কিভাবে তুলবো চলো দেখি। তাহলে কি মোটামুটি সাজেশন দেওয়া হয়ে গেছে। এরপরও যদি 2-1টা জিনিস বাদ পড়ে থাকে আমি সলভ করাইতে আমি তোমাদেরকে দেখাবো। আসো
তাহলে প্রথমে শুরু করি, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে প্রথমে দেখো, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হু ইজ সাফারিং ফ্রম ডেঙ্গু ড্যাশ দিস মেডিসিন। আচ্ছা, প্রথমে দেখো তোমাদেরকে একটা কথা বলছিলাম না, তোমাদেরকে সাবজাংটিভ ভার্ব। দেখো প্রথমেই তোমার একটা সাবজাংটিভ ভার্ব সম্পর্কে হচ্ছে তোমার প্রশ্ন চলে আসছে। তাহলে লেখো যে সাবজাংটিভ ভার্ব আসলে জিনিসটা কি। দেখো তাহলে সাবজাংটিভ ভার্ব হচ্ছে ইংলিশ গ্রামারে এমন কিছু ভার্ব আছে যেই ভার্বগুলা তোমাকে কোনো কিছু উপদেশ দিতে, কোনো কিছু নির্দেশ করতে অথবা কোনো কিছু তোমাকে পরামর্শ দিতে হচ্ছে ব্যবহৃত হয়। তাহলে আমি তিনটা কথা বলছি, উপদেশ, পরামর্শ বা হচ্ছে আদেশ বা নির্দেশ দিতে ব্যবহৃত হয়। উপদেশের মধ্যে দেখো, তুমি কাউকে ধরো উপদেশ করতে চাচ্ছ, তুমি কি করবা? সাজেস্ট করতে পারো। দেখো তুমি কাউকে উপদেশ করতে চাচ্ছ, তার মানে কি সাজেস্ট করলা। এই সাজেস্ট হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব। তিনটা মুড, কাউকে তুমি উপদেশ দিচ্ছ, কাউকে তুমি আদেশ বা নির্দেশ দিচ্ছ, কাউকে তুমি এমনি পরামর্শ দিচ্ছ, ঠিক আছে? তাহলে সাজেস্ট, রেকমেন্ড, ঠিক আছে? কাউকে মনে করো তুমি জোর করতেছো, ঠিক আছে? বুঝতেছো? কাউকে তুমি জোর করতেছো, কাউকে তুমি কমান্ড করতেছো, মানে আদেশ করতেছো জোর করে, এই তোমার এই কাজটা করতেই হবে, কমান্ড করলা। তাহলে কমান্ড, সাজেস্ট, রেকমেন্ড, ঠিক আছে? রেকমেন্ড, এই জিনিসগুলা হচ্ছে তোমার মোটামুটি কাউকে আদেশ, উপদেশ, নির্দেশ, পরামর্শ দিতে হচ্ছে ব্যবহৃত হয়। তারপর আরেকটা আসে ইট ইজ এক্সিলেন্ট, এগুলো হচ্ছে সাবজাংটিভ ভার্ব, ঠিক আছে? আরো আছে। তাইলে এই সাবজাংটিভ ভার্বের পর সবসময় মনে রাখবা ভার্বের বেস ফর্ম বসে। সাবজাংটিভ ভার্বের পর অলওয়েজ মনে রাখবা ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে কোনো আইএনজি যুক্ত হয় না, ভার্বের আগে কোনো টু বসে না, কিচ্ছু না, একদম বেস ফর্ম, সরাসরি যে ভার্ব, যেমন ডু, সরাসরি ডু বসবে, এর সাথে কোনো ইএসও বসবে না, কোনো আইএনজি বসবে না, সামনে কোনো টু বসবে না, কিছু বসবে না, সরাসরি হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে বুঝছো সাবজাংটিভ ভার্ব কোনগুলা? কাউকে আদেশ করতে, কাউকে উপদেশ দিতে, কাউকে পরামর্শ দিতে সাজেস্ট, রেকমেন্ড, কমান্ড, রিকোয়েস্ট, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে তোমার ব্যবহৃত হয়, ঠিক আছে? এইগুলা হচ্ছে তোমার সাবজাংটিভ ভার্ব, এবং এই সমস্ত ভার্বগুলোর পরে সবসময় হচ্ছে ভার্বের কি বসে? বেস ফর্ম বসে, অর্থাৎ মূল ফর্ম, কোনো আইএনজি না, কোনো এস বা ইএস না, কোনো হচ্ছে সামনে কোনো টু বা কিছুই না। তাহলে চলো দেখি। তাহলে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হু ইজ সাফারিং ফ্রম ডেঙ্গু ড্যাশ দিস মেডিসিন। সাজেস্ট করা মানে কি? কাউকে পরামর্শ বা উপদেশ দেওয়া। তাহলে ডক্টর পরামর্শ দিছে যে যারা ডেঙ্গুতে হচ্ছে আক্রান্ত তারা যাতে এই ধরনের ওষুধটা নেয়। তাহলে এটা পরামর্শ দেওয়া না, তাহলে এটা সাজেস্টটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? সাবজাংটিভ ভার্ব। তাহলে এখানে সাজেস্টেড এটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব অর্থে ব্যবহৃত হয়েছে। আর আমরা কি বলছি? সাবজাংটিভ অর্থে যদি কেউ ব্যবহৃত হয় সবসময় ভার্বের বেস ফর্ম বসে, মূল ফর্ম বসে। তাহলে মূল ফর্ম কোনটা? টেক, কোনো এস হবে না, কোনো আইএনজি হবে না, সামনে কোনো টু হবে না, কিচ্ছু হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে এটা, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হু ইজ সাফারিং ফ্রম ডেঙ্গু টেক দিস মেডিসিন। একদম ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার। এর পরেরটা আসো, ড্যাশ দ্য ইয়ার 2009 and 2014 I was a student of the University of Chittagong। অর্থাৎ এখানে বলছে 2009 থেকে 2014 মধ্যে। এখানে কয়টা সালের উল্লেখ আছে? দুইটা সালের উল্লেখ আছে। তাহলে বলো তো, দুইয়ের উল্লেখ থাকলে এদের মাঝখানে কি বসে? যখন দেখবা দুইয়ের উল্লেখ আছে এদের মাঝখানে সবসময় বিটুইন বসে, বিটুইন। তাহলে বিটুইন দ্য ইয়ার 2009 and 2014 I was a student of the University of Chittagong। দুইটা সালের উল্লেখ আছে, তাহলে দুইয়ের মধ্যে বিটুইন বসে। ক্লিয়ার? তাহলে সাবজাংটিভ ভার্ব কি বুঝতে পারছো? আবারও বলতেছি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। আদেশ, উপদেশ, অনুরোধ, কমান্ড, এই সমস্ত ভার্বগুলোকে সাবজাংটিভ ভার্ব বলে। এগুলোর পরে যদি কোনো ভার্ব বসে তাহলে সব সময় ভার্বের বেস ফর্ম হয়। আবার মনে করাই দিলাম, এগুলো প্রচুর পাবা সিইউতে, এই জন্য বারবার দেখাচ্ছি। 3 নম্বরটা দেখো, গ্লোবাল ওয়ার্মিং ড্যাশ বাই ইমিশনস অফ গ্রিন হাউস গ্যাস। এটার মানে হচ্ছে যে বৈশ্বিক উষ্ণতা এটা গ্রিন হাউস গ্যাসের নির্গমনের ফলে হয়েছে। তাহলে এটার ফুল মিনিংটা এরকম দাঁড়ায়, বৈশ্বিক উষ্ণতা গ্রিন হাউস গ্যাসের নির্গমনের ফলে হয়েছে। তাহলে বৈশ্বিক উষ্ণতা গ্রিন হাউস গ্যাসের নির্গমনের ফলে হয়েছে, তার মানে গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড, এটা প্যাসিভ সেন্সে আছে, এটা প্যাসিভ গ্রুপে আছে। গ্লোবাল ওয়ার্মিং তো নিজে নিজে হয় না, গ্রিন হাউস গ্যাসগুলা তাকে মানে গ্লোবাল ওয়ার্মিংটা করাচ্ছে।
তাহলে গ্লোবাল ওয়ার্মিং এমনি এমনি মন চাইলো আর হইলো, ব্যাপারটা তো তা না। গ্রিন হাউস গ্যাসগুলা এই গ্লোবাল ওয়ার্মিং ঘটাচ্ছে, তাহলে ইজ কজড। আর গ্লোবাল ওয়ার্মিং এই সাবজেক্ট কি অবশ্যই সিঙ্গুলার না, এটা কি প্লুরাল সাবজেক্ট, এটা সিঙ্গুলার, তাহলে ইজ, আর এটা হচ্ছে বা ঘটছে, তাহলে কজড প্যাসিভ সেন্সে থাকবে, তাহলে ইজ কজড, তাহলে ইজ কজড বাই ইমিশনস অফ গ্রিন হাউস গ্যাস, তাহলে সি নম্বরটা হচ্ছে অ্যান্সার। এরপরে চলে আসো, রানা গেভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি বিকেম ইনজুর্ড। এটা একদম ইজি, গেভ আপের পর সবসময় হচ্ছে, দেখো এখানে আপ হচ্ছে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পর অলওয়েজ মনে রাখবা, প্রিপোজিশনের পরে অলওয়েজ হচ্ছে তোমার নাউন বসে, ঠিক আছে, অলওয়েজ নাউন, প্রোনাউন অথবা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভও বসে। তাহলে আমি কি বলছি, ভাইয়া কি শিখাইছে, নাউন প্রোনাউন বা কি বসবে, পসেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। এর নামটাই হচ্ছে, দেখো প্রিপোজিশনের নামটাই তুমি একটু খেয়াল করো, প্রিপোজিশন। বলো তো ইংলিশে প্রি শব্দের মানে কি, তোমরা কি বলতে পারবা? ইংলিশে প্রি শব্দের মানে হচ্ছে আগে। দেখো প্রি শব্দের মানে হলো আগে, পজিশন মানে কি আগের পজিশন, তাহলে কার আগের পজিশন, নাউন প্রোনাউন বা পজেসিভ অ্যাডজেক্টিভের আগের পজিশন। তাহলে প্রিপোজিশন সাধারণত হচ্ছে নাউন প্রোনাউন বা পজেসিভ অ্যাডজেক্টিভ। ভাইয়া পজেসিভ অ্যাডজেক্টিভ কি, মাই, আওয়ার, ইয়োর, এইগুলা, তাহলে এইগুলার আগে অথবা প্রোনাউনের আগে অথবা নাউনের আগে বসে দেখে এর নামই দিচ্ছে প্রি পজিশন। প্রি মানে আগে, পজিশন মানে পজিশন, অর্থাৎ এইগুলার আগের পজিশনে বসে। তাহলে বুঝোই, তাহলে এটা একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন হচ্ছে এখানে কোন একটা নাউন প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলে তার আগে বসবে। তাহলে প্রিপোজিশন যদি এইগুলার আগে বসে, তাহলে আমি উল্টা করে চিন্তা করি, তাহলে প্রিপোজিশনের পরে হচ্ছে, তাহলে প্রিপোজিশনের পরে হচ্ছে কোনো নাউন প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখানে এখন দেখো সবগুলাই প্লে, তাহলে প্লে তো একটা ভার্ব। বলো তো একটা ভার্ব কখন নাউন হিসেবে বসে, যখন ভার্বের সাথে আইএনজি বসে এবং সেই ভার্বটা যখন জিরান্ড হিসেবে কাজ করে। আমার কথাটা কি বুঝছো? প্রিপোজিশন যদি নাউনের আগে বসে, উল্টা হবে চিন্তা করো, প্রিপোজিশনের পরে নাউন বসে, তাহলে প্রিপোজিশনের পরে এখানে নাউন বসবে। তাহলে অপশনে আমি নাউন খুঁজে বের করব। এখন সমস্যাটা হচ্ছে অপশনে প্রায় সবগুলাই হচ্ছে প্লে। আমরা মোটা দাগে জানি প্লে মানে খেলাধুলা করা, এটা একটা ভার্ব। তাহলে বলো তো একটা ভার্ব কখন নাউন হয়, কারণ আমি তো বুঝে ফেলছি এরপর একটা নাউন বসবে। তাহলে একটা ভার্ব কখন নাউন হয় বলো তো, যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়, কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেটা যদি জিরান্ড হিসেবে কাজ করে তখন সেটা কিন্তু নাউন। তাহলে এখানে সেই জিনিসটাই হয়েছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যদি এখানে বসায় দাও সেটা জিরান্ড হয়ে যাবে, মানে সেটা নাউনের মতো কাজ করবে, গ্রামার কারেক্ট, এই জন্য প্লেয়িং হবে। তাহলে রানা গেভ আপ প্লেইং ফুটবল হোয়েন হি বিকেম ইনজুর্ড। ক্রিস্টাল ক্লিয়ার। দেখো তোমার প্রিপোজিশনের কনসেপ্টগুলোও ক্লিয়ার হয়ে গেল যে কার কার আগে প্রিপোজিশন বসে। তাহলে প্রিপোজিশনের পরে নাউন বসে, তাহলে এটাকে নাউন হইতে হবে। আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যদি সেটা জিরান্ডের মতো কাজ করে তাহলেই সেটা নাউন, এই জন্য এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা বসবে জিরান্ডের মতো, অর্থাৎ নাউন। ক্রিস্টাল ক্লিয়ার। এইভাবে যদি বুঝে বুঝে পড়ো তোমার গ্রামারের বেসিকও ক্লিয়ার হয়ে যাবে। আসো, দ্য ক্যান্ডেলস হ্যাভ বিন ব্লোন ড্যাশ বাই দ্য উইন্ড। এর মানে হচ্ছে ক্যান্ডেলস মানে কি মোমবাতি, তাহলে মোমবাতি হচ্ছে বাতাসের ধাক্কায় বা মোমবাতি হচ্ছে নিভে গেল, ব্যাপারটা এরকম যে বাতাসের ধাক্কায় মোমবাতি নিভে গেল। তাহলে কোনো কিছু নিভে যাওয়াকে বলা হয় ব্লো আউট। ব্লো আউট মানে নিভে যাওয়া, তাহলে মোমবাতির ধাক্কায় তাহলে নিভে গেল, তাহলে ব্লো আউট। ওই ব্লো আউট মানে হচ্ছে নিভে যাওয়া। ক্লিয়ার? বাকিগুলো অর্থ মিলবে না। ওকে, ঢাকা হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য, আচ্ছা এখানে এই ড্যাশটা না আসলে একটু আগে আসবে, এখানে প্রশ্নেই ভুল আসছে, এই ড্যাশটা এখানে হবে, এখানে ড্যাশ হবে না। ঢাকা হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য ড্যাশ সিটিজ ইন এশিয়া। বলো ওয়ান অফ দ্য থাকলে এরপরে সবসময় কি বসে? সুপারলেটিভ ফর্ম বসে। ওই যে ডিগ্রি অফ কম্পারিজন চিন্তা করো, ডিগ্রি অফ কম্পারিজন চিন্তা করলে তুমি খেয়াল করে দেখো যে ওয়ান অফ দ্যার পরে সবসময় কি হয়? সুপারলেটিভ হচ্ছে ডিগ্রি বসে। তাহলে ওয়ান অফ দ্যার পরে সুপারলেটিভ ডিগ্রি অনুযায়ী তাহলে কি হবে? বিজি। বিজির সুপারলেটিভ ডিগ্রি কি? বিজিয়েস্ট। বিজির সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বিজিয়েস্ট। তাহলে ঢাকা হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন এশিয়া। আর বুঝতেই পারতেছো ওয়ান অফ দ্যার পরে অলওয়েজ সুপারলেটিভ ফর্ম বসে। তাহলে বিজির সুপারলেটিভ ফর্ম হচ্ছে শুধু বিজিয়েস্ট, শুধু বিজিয়েস্ট, অন্য কিছু না। মোস্ট বিজিয়েস্ট, বিজিয়েস্ট বলে কিছু নাই। মোর বিজি তো জীবনও না, শুধু বিজি তো না, এটা সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিজিয়েস্ট, এই জন্য এটা অ্যান্সার। ক্রিস্টাল ক্লিয়ার। ইফ আই হ্যাড নট
স্টাডিড হার্ড আই ড্যাশ দ্য অ্যাডমিশন টেস্ট। আচ্ছা, এখানে একটা চমৎকার জিনিস আছে, এই যে কন্ডিশনাল, এগুলো সব কন্ডিশনাল সেন্টেন্স, ইফ যুক্ত সেন্টেন্সগুলা অথবা ইফ ছাড়াও মাঝে মাঝে কন্ডিশনাল সেন্টেন্স হয়। চলো কন্ডিশনাল সেন্টেন্সের আমরা আগে একটু বেসিক দেখি, তাহলে আমাদের জন্য অনেক ইজি হবে। দেখো ছবিতে এই কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কন্ডিশনাল সেন্টেন্স থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রচুর প্রশ্ন আসে। তোমাদের পরশুদিনের পরীক্ষায় দেখবা যে এখান থেকে হচ্ছে তোমার প্রচুর 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 প্রশ্ন আসবে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে তুমি একটু খেয়াল করো, কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে তুমি একটু খেয়াল করো জিনিসটা কি হবে। দেখো ফার্স্টেই ফার্স্ট কন্ডিশনাল, আমি ফার্স্ট কন্ডিশনাল দিয়ে শুরু করি, এইগুলাই পরীক্ষায় মেইনলি আসে। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সকে না আমরা এইভাবে মনে করতে পারি, কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্সকে তুমি এভাবে মনে করতে পারো, যদি নদী। ভাইয়া কি বলছে? যদি নদী, ঠিক আছে। অর্থাৎ যদি এই ডট ডট দিয়ে লেখো নদী, দেখো যদি নদী দেখতে সেম, দেখতে সেম, এই পাশেও দেখো যদি, ওই পাশে নদী, ওই প্রায় সেম। এটা এইভাবে মনে রাখবা যে কন্ডিশনাল সেন্টেন্স হলো তার মানে দুই পাশটা হচ্ছে সেম। অর্থাৎ ফার্স্ট কন্ডিশনালে ইফের সাথে যুক্ত পরের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ফার্স্ট কন্ডিশনালে ইফের সাথে যুক্ত পরের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে যদি নদী পরেরটাও ইনডিফিনিট টেন্স হবে। দেখো যদি নদী দিয়ে বুঝাইছি, এটা যদি ওইটা নদী, ওই সেম, ছন্দের মধ্যে মিল আছে। তাহলে সেম ভাবে ফার্স্ট কন্ডিশনালে ইফের সাথে যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটা ইনডিফিনিট হবে। তবে পরের অংশটা কি ইনডিফিনিট হবে? ফিউচার ইনডিফিনিট হবে। পরের অংশটা ইনডিফিনিট হবে, যে যদি নদী, এটা ইনডিফিনিট হলে ওটা ইনডিফিনিট, তবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে ওটা ফিউচার ইনডিফিনিট হবে, মনে রাখার জন্য। ঠিক আছে, একটু বেসিক গুলা দেখে নিলাম। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। সেম ভাবে যদি আমরা এখন সেকেন্ড কন্ডিশনালে যদি যাই, সেকেন্ড কন্ডিশনালে হচ্ছে কি হবে দেখো, সেকেন্ড কন্ডিশনাল। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো যে সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে ওই সেম ইফ যুক্ত কোনো অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবার ধরো ইফ এর সাথে যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটাও হচ্ছে তোমার কি হবে? পাস্ট টেন্সই হবে। যদি নদী, এটা পাস্ট হলো, এটাও পাস্ট হবে, পাস্টই হবে। সেটা হবে কুড বা উড দিয়ে পাস্ট করতে হবে, সেই জিনিসটাকে হচ্ছে কুড বা উড। মানে যেটা থাকবে আর কি, ঠিক আছে, ঠিক আছে, উড বা কুড যেটা থাকে, ম্যাক্সিমাম টাইমে উড থাকে আর কি। যাই হোক, এগুলো পাস্ট ফর্মে আছে, ঠিক আছে, পাস্ট ফর্মে উড বা কুড বসে, তারপরে হচ্ছে বাকি অংশ, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে থার্ড কন্ডিশনাল। দেখো থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে দেখো সহজ, তাহলে কি মিলতেছে? যদি নদীর সূত্র মিলতেছে, অবশ্যই মিলবে। যদি নদী দিয়ে বুঝাইছি, এই পাশে যা ওই পাশেও তাই, যদিও যা নদীও তাই, একই জিনিস। তাহলে এই পাশে যদি এবার থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে ইফের সাথে যদি কোনো কারণে ধরো পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ওই পাশটাও পারফেক্ট টেন্সই হবে। তবে সেটা কিভাবে পারফেক্ট টেন্স হবে? উড হ্যাভ, উড হ্যাভ, তারপরে বাকি অংশ, অর্থাৎ এটাও পারফেক্ট টেন্সই হবে। তাহলে কি ক্লিয়ার? তাহলে কি বুঝছো? তাহলে দেখো আমি আরেকবার বলি, তাহলে যদি নদী, এই পাশে যা ওই পাশেও তাই। তাহলে এই পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ওইটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট এবং ফিউচার টেন্স ইংলিশ গ্রামারে প্রায় কাছাকাছি ধরা হয়, বুঝছো? আচ্ছা, এবার চলে আসো সেকেন্ড কন্ডিশনালে ইফের সাথে যদি পাস্ট ইনডিফিনিট হয়, ওই পাশেও পাস্টই হবে, তবে সেই ক্ষেত্রে উড বা কুড দিয়ে হচ্ছে তোমাকে পাস্ট করতে হবে। আর যদি এই পাশটা হচ্ছে পাস্ট পারফেক্ট হয় থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে, ওই পাশটাও তোমাকে উড হ্যাভ দিয়ে পারফেক্ট করতে হবে, ঠিক আছে। উড হ্যাভের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে তারপরে পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে, অর্থাৎ এই পাশে যে ওই পাশেও তাই। ক্লিয়ার? তাহলে বুঝছো? তাহলে যদি এগুলো ক্লিয়ার থাকে, এবার আসো, ইফ আই হ্যাড নট স্টাডিড হার্ড আই ড্যাশ দ্য অ্যাডমিশন টেস্ট। বলো, তুমি আগে বলো ইফ যুক্ত অংশটা কোন টেন্সে আছে, তুমি শুধু আমাকে এটা বলো, ইফ যুক্ত অংশটা কোন টেন্সে আছে। দেখো, ইফ আই হ্যাড নট স্টাডিড হার্ড, হ্যাডের পরে নট বসছে, তারপরে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে
তাহলে হ্যাডের পরে নট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, তার মানে ডেফিনেটলি এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হলে ওইটাও পারফেক্ট টেন্সই করতে হবে। তবে কিভাবে পারফেক্ট করবা? উড হ্যাভ ইউজ করে, উড হ্যাভ। তাহলে উড হ্যাভ এখন অর্থ অনুযায়ী তোমাকে বসাইতে হবে। এখন অর্থ অনুযায়ী বসাইতে হবে যে এটার মানেটা কি, যে যদি আমি তখন পড়াশোনা না করতাম আমি অ্যাডমিশন টেস্টে কি করতাম? ফেল করতাম। ব্যাপারটা তো তাই। বা আমি অ্যাডমিশন টেস্টে পাশ করতে পারতাম না। অর্থ মিল রাখতে হবে। অন্ধের মতো উড হ্যাভ বসায় দিলে আবার হবে না, একটু অর্থ চিন্তা করো সাথে, যে আমি যদি তখন পড়াশোনা না করতাম আমি হয় অ্যাডমিশন টেস্টে ফেল করতাম, অথবা হইতে পারে যে আমি অ্যাডমিশন টেস্টে পাশ করতে পারতাম না। তো দেখো এখানে লেখছে সি নম্বর অপশনটা দেখো, উড নট হ্যাভ ফেইলড, এর মানে হচ্ছে আমি ফেল করতাম না। এটা কি মিলল? দেখো তাহলে অর্থ কি মিলল, যে আমি যদি তখন আমি পড়াশোনা না করতাম আমি তখন অ্যাডমিশন টেস্টে ফেল করতাম না। অ্যান্সার যদি এটা দাগাও, অ্যান্সারটা এরকম হয়ে যাবে যে আমি যদি তখন পড়াশোনা না করার কারণে অ্যাডমিশন টেস্টে আমি ফেল করলাম না। অর্থ মিলল না। তাহলে অর্থ মিলানোর জন্য ডেফিনেটলি এখানে অ্যান্সার হবে লাস্টেরটা। তুমি তো বুঝেই ফেলছো এটা পারফেক্ট টেন্স, তাহলে উড হ্যাভ থাকবেই। ঠিক আছে, উড, এই যে উড হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাস্ট, ঠিক আছে। বাট অর্থ মিলানোর জন্য এখানে একটা নট বসছে, উড নট হ্যাভ পাস্ট। এখন অর্থটা কমপ্লিট হয়েছে। কি কি অর্থ হইলো? যদি আমি তখন পড়াশোনা না করতাম কষ্ট করে আমি অ্যাডমিশন টেস্টে পাশ করতে পারতাম না। এবার ঠিক আছে, তাহলে এটাই অর্থ অনুযায়ী, বুঝছো? ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। এবার দেখো, আই নিড সাম বুকস, ড্যাশ দিয়ে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেন প্রশ্নবোধক। এইগুলোকে বলা হয় ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসে, বলছিলাম যে ছবিতে প্রচুর ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে দেখো আই নিড সাম বুকস, বলো এটা কোন টেন্সে আছে? টেন্সটা জানা না খুব জরুরি। এইটুকু জিনিস তোমাকে এখন টেন্সটা জানতে হবে, এটা কোন টেন্সে আছে। আই নিড সাম বুকস, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অবশ্যই এটা কি টেন্সে আছে? এটা অবশ্যই হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন তুমি আমারে বলো, এটা যদি কোনো কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ট্যাগ কোশ্চেনে তোমাকে ট্যাগ কোশ্চেনটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। এখন আসো, এখানে সাবজেক্টকে আই, তাহলে ট্যাগ কোশ্চেনে তোমাকে অবশ্যই আই বসাইতে হবে। আচ্ছা, এখন আসো, তাহলে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আচ্ছা ট্যাগ কোশ্চেন জিনিসটা কি? এটা আমরা বাংলাতে ইউজ করি, বললে আর একটু ইজি হবে যারা একদমই পারো না, যে আমি তো কাজটা করেছি, তাই না? দেখো তুমি যখন কাউকে কিছু একটা কথা বলো, ধরো তুমি কাউকে নিজের সাথে কথা বলতেছো যে সখিনা আমি তো কাজটা করেছি, তাই না? বা সখিনা আমি তো কাজটা করিনি, তাই তো? দেখো তুমি নিজে খেয়াল করো, যখন তুমি কোনো কিছুকে পজিটিভলি বলো যে সখিনা আমি তো কাজটা করেছি, কাজ করা মানে পজিটিভ, তারপরে তুমি বলো তাই না, প্রশ্ন করার সময় তুমি বলো না তাই না, তাহলে খেয়াল করে দেখো যখন আমরা কোনো একটা পজিটিভ কিছু বলি ওইটার ট্যাগ কোশ্চেনটা হয়ে যায় নেগেটিভ, যে আমি তো কাজটা করেছি, এইটুকু পর্যন্ত পজিটিভ ছিল, তারপরে তুমি কি বলতেছো তাই না, তাহলে তুমি কথাটা পজিটিভলি বললে ট্যাগ কোশ্চেনের সময় এটা নেগেটিভ হয়ে যায়, তাই না, না চলে আসে। তাহলে এখানেও সেম, এই পার্টটা পজিটিভ, এখানে কোনো নো নাই, এখানে কোনো নো বা নট নাই, তাহলে এই পার্টটা পজিটিভ, তাহলে এই পার্টটা হবে নেগেটিভ। এটাও ট্যাগ কোশ্চেনের একটা নিয়ম, যে একটা পার্ট পজিটিভ হইলে মূল বাক্যটা যদি পজিটিভ হয় ট্যাগ কোশ্চেন করার সময় ওটাকে নেগেটিভ বানাইতে হয়। তুমি যেমন বলো সখিনা আমি তো কাজটা করেছি, এর পজিটিভ বাক্যের পরে তুমি অ্যাড করে দাও তাই না, তাই না, এই যে না যোগ করে দিচ্ছ, নেগেটিভ করে দিচ্ছ, তাহলে এটাও পজিটিভ বাক্য, তাহলে এই অংশটা নেগেটিভ হবে। এখন আসো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে। তাহলে বলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আয়ের সাথে কি বসে? ডু বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আয়ের সাথে অবশ্যই কি বসবে? ডু বসবে। বাট তোমাকে নেগেটিভ করতে হবে, তাহলে ডোন্ট হয়ে যাবে নেগেটিভ। ওই যে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, মানে নট বসাইতে হবে, তাহলে ডু এর সাথে নট মানে কি? ডোন্ট, তাহলে ডোন্ট আই। আই নিড সাম বুকস, ডোন্ট আই, তাহলে জিনিসটা হয়ে যাবে ডোন্ট আই। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে এই যে দেখো ডোন্ট আই, বুঝছো? একদম বুঝায় পড়লে তোমাদের বেসিকটাও ক্লিয়ার হবে। আর কন্ডিশনালের রুলসগুলো মনে আছে তো? আসবে কিন্তু কন্ডিশনাল, ট্যাগ কোশ্চেন, সাবজান্টিভ ভার্ব এগুলো আসে, প্রচুর আসে, জন্য লিখে পড়াচ্ছি। আসো, ক্লাইম্যাটোলজিস্টস আর অফ দ্য ভিউ দ্যাট অ্যাফরেস্টেশন ক্যান প্রোটেক্ট আস, এখানে একটা ড্যাশ হবে। এটা সিইউ 23-24 আসছে। তাহলে ক্লাইম্যাটোলজিস্ট মানে কি? আবহাওয়াবিদ। তাহলে আবহাওয়াবিদ এই ধারণা পোষণ করে যে অ্যাফরেস্টেশন মানে হচ্ছে, ফরেস্টেশন মানে কি? ফরেস্ট মানে কি? বন। অ্যাফো মানে কি? পজিটিভ, অর্থাৎ বনায়ন করা। অ্যাফরেস্টেশন মানে হচ্ছে বনায়ন করা। আর বলতো তাহলে ডিফরেস্টেশন মানে কি? ডি মানে ডিলিট, ফরেস্টেশন মানে বনায়ন, অর্থাৎ বনায়ন ডিলিট করে দেওয়া, মানে
গাছ কেটে ফেলাকে বলা হয় ডিফরেস্টেশন, আর নতুন করে গাছ লাগানোকে বলা হয় অ্যাফরেস্টেশন। ক্রিস্টাল ক্লিয়ার? আমি আরেকবার বলি, ফরেস্ট মানে বন, ফরেস্টেশন মানে কোনো একটা জায়গাকে বনে রূপান্তর করা, ফরেস্টেশন। তার আগে যদি এফ যুক্ত করে দাও, অ্যাফরেস্টেশন, এটা পজিটিভ, অর্থাৎ তুমি বনায়ন করতেছো বা নতুন করে গাছ লাগাচ্ছ। আর ডিফরেস্টেশন, ডি মানে ডিলিট করা বা নাই, ডি মানে নাই, ফরেস্টেশন মানে বনায়ন করো নাই, অর্থাৎ উল্টা কাজ করছো, অর্থাৎ ডিফরেস্টেশন মানে হচ্ছে করো নাই, মানে তুমি গাছ কেটে ফেলছো উল্টা। তাহলে অ্যাফরেস্টেশন মানে গাছ লাগানো বা বনায়ন করা, আর ডিফরেস্টেশন মানে আসলে বন উজাড় করে দেওয়া, উল্টা। ডি মানে ডিলিট বা উল্টা, উল্টা বোঝায়। তাহলে অ্যাফরেস্টেশন মানে হচ্ছে বনায়ন করা, ক্যান প্রোটেক্ট আস। তাহলে সবসময় মনে রাখবা, প্রোটেক্ট আস ফ্রম হোয়াট, প্রোটেক্টের পরে সবসময় ফ্রম বসে, প্রিপোজিশন হিসেবে ফ্রম বসে, ফ্রম। যেমন আই ক্যান প্রোটেক্ট ইউ ফ্রম মাই ফ্রেন্ড। ধরো আমার একটা বন্ধু তোমাকে মারতে আসতেছে, আমি তোমারে বললাম আমার কিছু টাকা দাও, আমি আমার বন্ধুর থেকে তোমাকে রক্ষা করবো। তাহলে আই ক্যান প্রোটেক্ট ইউ ফ্রম হোয়াট, ফ্রম মাই ফ্রেন্ড। তাহলে প্রোটেক্টের পরে ফ্রম বসে অলওয়েজ, তাহলে ফ্রম। তাহলে এটার ব্যাপারটা হচ্ছে আবহাওয়াবিদরা এই ধারণা করে যে আমরা যদি বনায়ন করি তাহলে সেই বনায়নটা আমাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে। তাহলে ধ্বংস হয়ে যাওয়া মানে কি? বিং ডিস্ট্রয়েড, বিং ডিস্ট্রয়েড, উই আর বিং ডিস্ট্রয়েড, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, এটার ইংলিশ কি? উই আর বিং ডিস্ট্রয়েড। তাহলে এই জিনিসটা আমাদেরকে বিং ডিস্ট্রয়েডের হাত থেকে রক্ষা করতে পারবে, তার মানে ফ্রম বসবে। তাহলে ফ্রম বিং ডিস্ট্রয়েড। তাহলে অ্যাফরেস্টেশন ক্যান প্রোটেক্ট আস ফ্রম বিং ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারা। ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, বাকিগুলো তো বুঝছই। ফ্রম ডিস্ট্রয়েড হয় না, ফ্রম বিং ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে যাচ্ছি ওই সেন্সে, এটা এই জন্য হবে না। ফর তো কখনোই হবে না। হ্যাভিং ডিস্ট্রয়েড মানে হচ্ছে আমরা ধ্বংস করতেছি না, বনায়ন না করলে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমরা ধ্বংস করতেছি না, বুঝছো? বিং ডিস্ট্রয়েড মানে ধ্বংস হয়ে যাওয়া, আর হ্যাভিং ডিস্ট্রয়েড মানে ধ্বংস করা। এখন বলো, বনায়ন করলে সেটা আমাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে নাকি আমরা ধ্বংস করতেছি তার হাত থেকে বাঁচাবে? ব্যাপারটা তো তা না, আমাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে। তাহলে ফ্রম বিং ডিস্ট্রয়েড। নেইদার মিলি নর লিলি, এখানে একটা ড্যাশ হবে, ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। আচ্ছা, অলওয়েজ মনে রাখবা, নর অথবা অর, এটা অলওয়েজ মনে রাখবা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। অর বা নর যুক্ত কোনো সেন্টেন্সে সবসময় দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, অলওয়েজ মনে রাখবা। অর অথবা নর থাকলে সবসময় দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। ক্লিয়ার? সবসময় কি হয়? দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। আর এইগুলা বাদে বাকি যা থাকবে, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, দেখো এগুলা লিখে দিচ্ছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। উইথ অথবা হচ্ছে টুগেদার উইথ, বা ধরো হচ্ছে অ্যালং উইথ, বা ধরো অ্যাজ ওয়েল অ্যাজ, বা ধরো এইরকম জিনিস থাকলে, আচ্ছা এগুলা থাকলে হচ্ছে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে কি বুঝছো? উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলা থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, আর একমাত্র অর বা নর থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে দেখো এখানে নর আছে, নর, তাহলে নর থাকলে, অর বা নর থাকলে 2 নম্বর সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে মিলি আর একটা হচ্ছে লিলি, বাট এখানে মিলি প্রথমে বসছে, এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, আর লিলি হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। বুঝতেই পারতেছো, এটা ফার্স্ট সাবজেক্ট, এটা সেকেন্ড সাবজেক্ট। তাহলে অর বা নর থাকলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হচ্ছে ভার্ব হয়। তাহলে লিলি একজন, একজনের নাম, তাহলে এটা অবশ্যই একজন, মানে সিঙ্গুলার, একজন, তাহলে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হবে। তাহলে লিলি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব, এই জন্য ইজ বসবে। ক্রিস্টাল ক্লিয়ার? যে অর বা নর থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তাহলে দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে লিলি, মানে একজন, এই জন্য সিঙ্গুলার। তাহলে নাইদার মিলি নর লিলি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব, এই জন্য ইজ বসছে। ওকে, ইফ আই টেক আ পাবলিক বাস আই উইল গেট লেট,
ড্যাশ দিয়ে দেখো আবার ট্যাগ কোশ্চেন আসছে, আবার ট্যাগ কোশ্চেন। আচ্ছা এই ক্ষেত্রে দেখো এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, বলো তো এটা কোন কন্ডিশনাল সেন্টেন্স? ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। কেমনে বুঝলাম? দেখো ইফ যুক্ত অংশটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এইটুকু অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য দেখো এইটুকু অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হয়েছে, যদি নদীর প্রথমটা মিলে গেছে, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের যেহেতু ট্যাগ কোশ্চেন করতে হয়েছে, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা এখানে মেইন পার্ট কোনটা আসলে, ইফ যুক্ত অংশটা কখনো মেইন পার্ট না, মেইন পার্ট হচ্ছে এই অংশটা। এই অংশটা কেন মেইন পার্ট? দেখো আমি তোমাকে একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আই উইল গেট লেট, এইটুকু বাদ দিলাম, ধরো বাক্যটা হচ্ছে শুধু এইটুকু আছে, ইফ আই টেক আ পাবলিক বাস। এর মানে হচ্ছে যদি আমি একটা পাবলিক বাস নেই, তোমাকে এইটুকু অংশ আমি বললাম, যদি আমি একটা পাবলিক বাস নেই, তুমি প্রশ্ন করবা ভাই এরপরে কি? অর্থাৎ এই অংশটা একা একা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে না। যদি আমি একটা পাবলিক বাস নেই, বাক্যটা অসম্পূর্ণ। অর্থাৎ এইটুকু পার্ট আলাদা করলে ও একা বাক্যটাকে সম্পূর্ণ করতে পারে না। এই জন্য এই ইফ যুক্ত অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে ইফ যুক্ত অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা হচ্ছে এই অংশটাকে যদি আমরা আলাদা করে যদি বাক্যে ব্যবহার করি, বাক্যটা কমপ্লিট হয় না, সে নির্ভরশীল, এই জন্য এটা সাবঅর্ডিনেট ক্লজ। যদি আমি একটা পাবলিক বাস নেই, বাক্য কমপ্লিট হয়েছে? হয় নাই। তুমি বলবা ভাইয়া এরপরে কি? এরপরে কি? যদি আপনি একটা পাবলিক বাস নেন তাইলে কি হবে? তুমি আমরা প্রশ্ন করবা, তার মানে কি? যদি আমি একটা পাবলিক বাস নেই, সেন্টেন্স কমপ্লিট হয় নাই, এই জন্য এটা হচ্ছে তোমার সেন্টেন্স কমপ্লিট হয় না, এই জন্য এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা অধীনস্থ ক্লজ। কিন্তু পরের অংশটা দেখো, আই উইল গেট লেট। ধরো এইটুকু অংশকে যদি আমি আলাদা করেও বলি, আমার দেরি হয়ে যাবে, তোমারে বললাম আমার দেরি হয়ে যাবে, এটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য। তুমি কিন্তু তখন আর বলবা না ভাইয়া তারপরে, কারণ এটা একটা সম্পূর্ণ বাক্য, আমার দেরি হয়ে যাবে, সম্পূর্ণ বাক্য প্রকাশ করতেছে। তাহলে এইটুকু অংশ সম্পূর্ণ বাক্য প্রকাশ করতেছে দেখে এটাই হচ্ছে প্রধান বা প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা একাও সম্পূর্ণ বাক্য প্রকাশ করতে পারে। ক্রিস্টাল ক্লিয়ার? এখন বলতে পারো ভাই এখানে ক্লজ কোত্থেকে আসলো? চাইছে ট্যাগ কোশ্চেন আর আপনি পড়াচ্ছেন ক্লজ। কারণ আছে, কারণ হচ্ছে ট্যাগ কোশ্চেন অলওয়েজ প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী হয়। ট্যাগ কোশ্চেন অলওয়েজ প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী হয়। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? যেটা একা সম্পূর্ণ বাক্য প্রকাশ করতে পারে। আই উইল গেট লেট, এটা আলাদা করে বললেও এটা সম্পূর্ণ বাক্য, আমার দেরি হয়ে যাবে, সম্পূর্ণ বাক্য। তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ, এই জন্য এই প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ কোশ্চেন হবে। তাহলে এবার বলো আমার প্রিন্সিপাল ক্লজটা কোন টেন্সে আছে? ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকলে এটাও ট্যাগ কোশ্চেনটাও ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এখন সাবজেক্ট হচ্ছে আই, তাহলে শেষে আই বসবে। আর এইটুকু পজিটিভ, আমার দেরি হয়ে যাবে, তাই নয় কি? তুমি যখন এটা যদি তুমি বাংলায় বলো, বাংলায়ও তুমি এই কথাটাই বলবা, আমার দেরি হয়ে যাবে, তাই না? তাহলে দেখো এইটুকু অংশ পজিটিভ, তাহলে এটাকে করতে হবে হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ করতে গেলে নট বসবে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে গেলে উইলের পরে নট বসলে উইল নট হয়ে যাবে ওন্ট, উইল নট হয়ে যাবে ওন্ট, তাহলে ওনটাই, তাহলে ওনটাই। দ্যাটস ইট, বুঝছো? ইফ হি টোল্ড দ্য ট্রুথ, ট্যাগ কোশ্চেন অলওয়েজ মনে রাখবে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ হলে এটা পজিটিভ। ইফ হি টোল্ড দ্য ট্রুথ দে ড্যাশ হিম, দেখো এটা যদি নদীর হচ্ছে, দেখো দ্বিতীয় সূত্র মিলে গেছে। দেখো ইফ যুক্ত অংশটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স, দেখো সরাসরি ভার্বের শেষে পাস্ট ফর্ম বসছে, টোল্ড সরি সাবজেক্টের পরে পাস্ট ফর্ম বসছে, হি হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে পাস্ট বসছে, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ হি টোল্ড দ্য ট্রুথ, তাহলে এই অংশটা পাস্ট ইনডিফিনিট হইলে এটাকেও পাস্ট ইনডিফিনিট করতে হবে, তবে সেটা উড বা কুড দিয়ে। তাহলে শুধু উড বা কুড বসবে, তাহলে দে উড ফরগিভ হিম। ইফ হি টোল্ড দ্য ট্রুথ দে উড ফরগিভ হিম, এটাও কিন্তু পাস্ট, উড বা কুড যুক্ত পাস্ট। আর তোমরা তো জানো উড বা কুড এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় হচ্ছে পরের ভার্বটার বেস ফর্ম বসে, সরাসরি মূল ফর্ম বসে। তাহলে দে উড ফরগিভ হিম। ক্রিস্টাল ক্লিয়ার? ওকে। হার্ডলি ড্যাশ আই অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট ড্যাশ দ্য প্লেন টুক অফ। এখানে দুই তিনটা জিনিস আছে, একটু এটা কাইন্ড অফ হচ্ছে মুখস্থই তুমি করতে পারো, তোমার পরীক্ষায় অনেক বেশি কাজে লাগবে। অলওয়েজ মনে রাখবা হার্ডলি বা স্কার্সলি এগুলো হচ্ছে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। হার্ডলি বা স্কার্সলি মানে হচ্ছে নাই বললেই চলে, না বললেই চলে, মানে অলমোস্ট নেগেটিভ। তাহলে হার্ডলি বা স্কার্সলির পরে হ্যাড বসে, তারপরে বাকি অংশ বসে, দেন তোমার বসে হচ্ছে হোয়েন বা বিফোর।
দেন তোমার বসে হচ্ছে হোয়েন বা বিফোর, তারপরে বাকি অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে কি আমি স্ট্রাকচারটা কি তোমাকে বুঝাইতে পারতেছি? হার্ডলি বা স্কার্সলি এগুলো হচ্ছে নেগেটিভ, এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ মানে এগুলোর মানে হচ্ছে অলমোস্ট নো, মানে না না বললেই চলে, আমার কাছে টাকা নাই বললেই চলে, মানে কি নেগেটিভই তো, তাই না? তাহলে হার্ডলি বা স্কার্সলি এই ধরনের জিনিস বুঝায়। তাহলে এই সমস্ত নেগেটিভ জিনিসের প্রথম অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যে হেড যুক্ত অংশটা হচ্ছে কি বলো? হেড যুক্ত অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, কারণ তুমি জানো পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে হেড বসে। তাহলে হেড যুক্ত এই অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দেন এই ক্ষেত্রে হোয়েন বা বিফোর বসে, দেন এই হোয়েন বা বিফোরের পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে হার্ডলি বা স্কার্সলির পরের এইটুকু অংশ হচ্ছে হেড যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্স, দেন হোয়েন বা বিফোর বসে এবং তারপরের বাকি অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে দেখো হার্ডলি আছে, তাহলে হার্ডলির পরে হেড বসবে, হেড বসবে, দেন এই হেড যুক্ত এইটুকু অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, দেন তারপরে বসবে হোয়েন বা বিফোর, তারপরেরটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে বসবে হোয়েন বা বিফোর। তাহলে অপশনে দেখো হোয়েন, তাহলে এখানে হেড বসবে আর এখানে হোয়েন বা বিফোর বসবে। অপশনে বিফোর নাই, দেখো অপশনে কোথাও বিফোর নাই, তবে হোয়েন আছে। তাহলে এখানে হেড বসবে আর এখানে হোয়েন বসবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডি নম্বরটা, যে প্রথম গ্যাপে হেড বসবে, পরের গ্যাপে হোয়েন বসবে, মিলে গেছে, হেড এবং হোয়েন বসবে। ক্রিস্টাল ক্লিয়ার? এটার আরেকটা ফর্ম আছে, নো সুনার দিয়ে আরেকটা আসে, এটার আরেকটা ফর্ম আছে, এগুলো একটু মুখস্থ রাখো। তাহলে দুইটা পড়ায় ফেলছে, এবার 3 নম্বরটা নো সুনার, তারপরেও হেড বসে, সেম এগুলা সবে একই, যে নাই বললেই চলে, হেড যুক্ত এই পরের অংশটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্স। দেন এই নো সুনারের ক্ষেত্রে হচ্ছে দেন বসে, নো সুনারের ক্ষেত্রে হচ্ছে তখন হোয়েন বা বিফোর না বসে দেন বসে, বাট এই দেনের একটা বানান আছে THAN, এই দেন কিন্তু THEN না, এই দেন হচ্ছে THAN, দেন তারপরের অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে কি বুঝছো? হার্ডলি বা স্কার্সলির পরের অংশটা হেড যুক্ত পাস্ট পারফেক্ট টেন্স, দেন হোয়েন বা বিফোর বসে, তার পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর নো সুনার হেডের ক্ষেত্রে এই হেড যুক্ত অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে দেন বসে, এই দেনের বানান হচ্ছে THAN না কিন্তু THAN, দেন এর পরের অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? ওকে, এগুলো একটু মনে রাখতে হবে। নো, আই ডোন্ট মাইন্ড ওয়েটিং অ্যাট অল ড্যাশ ইট ডাজ নট টেক ইউ মোর দ্যান 1 আওয়ার। এটা অর্থ অনুযায়ী বসাইতে বলছে যে আমি একটুও মাইন্ড করব না যতক্ষণ পর্যন্ত তোমাকে 1 ঘন্টার বেশি, অর্থাৎ তোমাকে 1 ঘন্টার বেশি সময় না লাগলে আমি একটু মাইন্ড করবো না অপেক্ষা করতে। তাহলে এটা হবে অ্যাজ লং অ্যাজ, অর্থ অনুযায়ী বসছে যে নো, আই ডোন্ট মাইন্ড ওয়েটিং অ্যাট অল অ্যাজ লং অ্যাজ ইট ডাজন্ট টেক ইউ মোর দ্যান 1 আওয়ার। অর্থাৎ আমি একটুও মাইন্ড করবো না তোমার জন্য অপেক্ষা করতে যদি এটা 1 ঘন্টার বেশি না হয়। ঠিক আছে? অর্থাৎ বুঝাইছে 1 ঘন্টার কম অপেক্ষা করতে আমার কোনো সমস্যা নাই, তবে 1 ঘন্টার বেশি অপেক্ষা করলে আমার সমস্যা। অর্থাৎ আমি একটুও মাইন্ড করবো না যদি তুমি আর 1 ঘন্টার কম লাগে আর কি, এটুকু আমি বুঝাইছি। তাহলে অ্যাজ লং অ্যাজ অর্থ অনুযায়ী। ওকে, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো মতো পড়বা। এই যে নো সুনার হেড, এইটা স্ট্রাকচার, হার্ডলি বা স্কার্সলি হেড, এগুলো কিন্তু ভালো মতো পড়বা, পরীক্ষায় কিন্তু আসবে। এখানে অবশ্য কমা দিছি, কমা লাগবে না, কমা থাকে না। ঠিক আছে, আচ্ছা। দ্য চেঞ্জেস ইন দ্য সিটি হ্যাভ অকার্ড। আচ্ছা, একটা শহরের মধ্যে যদি পরিবর্তন হয় সেটা র্যাপিডলি পরিবর্তন হয়। শহরের ক্ষেত্রে দেখো এগুলো সবই অ্যাডভার্ব বসবে। সুইফটলি এটাও দ্রুততার সাথে, ফাস্টলি হচ্ছে, দেখো ফাস্ট নিজেই অ্যাডভার্ব, ফাস্টলি আসলে না, জিনিসটা হবে ফাস্ট। যাই হোক, তাহলে একটা শহর হারিডলি মানে হচ্ছে দ্রুততার সাথে, তবে একটা শহরের পরিবর্তন হচ্ছে বলতে বোঝাচ্ছে শহরের চেহারা খুব তাড়াতাড়ি পাল্টে গেছে। তাহলে একটা শহরের পরিবর্তন হচ্ছে খুব তাড়াতাড়ি, ওর চেহারা পাল্টে যাচ্ছে, এরকম ক্ষেত্রে র্যাপিডলি বসে, অর্থের সাথে যায়, এটা হচ্ছে র্যাপিডলি বসে। তাহলে দ্য চেঞ্জেস ইন দ্য সিটি হ্যাভ অকার্ড র্যাপিডলি। আর ফাস্ট নিজেই অ্যাডভার্ব, ফাস্টলি না, ফাস্ট নিজেই অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে শহর, দ্য চেঞ্জেস ইন দ্য সিটি অর্থাৎ শহরের পরিবর্তন খুব দ্রুত হচ্ছে, এই ক্ষেত্রে শহরের পরিবর্তন খুব দ্রুত হচ্ছে বুঝাইতে পারফেক্ট অ্যাডভার্ব হচ্ছে র্যাপিডলি। র্যাপিডলি হচ্ছে পারফেক্ট, অর্থ অনুযায়ী মিলে গেছে, বাকিগুলা এইসব ক্ষেত্রে ব্যবহৃত হয় না। আই উইল মিট ইউ অ্যাগেইন ড্যাশ দ্য উইকেন্ড। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, উইকেন্ড মানে কি? সপ্তাহের শেষ দিন। ঠিক আছে? যেমন ধরো নর্মালি আমাদের বাংলাদেশে যদি চিন্তা করো শুক্রবার বন্ধ থাকে, তাইলে আমাদের সপ্তাহের শেষ দিন ধরা হয় হচ্ছে বৃহস্পতিবারকে, অর্থাৎ কাজের ক্ষেত্রে।
উইকেন্ড বলতে আসলে বোঝায় যে কর্মদিবস আছে না, বাংলাদেশে কর্মদিবস কবে? সরকারি অফিসগুলোতে কর্মদিবস হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার। তাহলে সরকারি হিসাব অনুযায়ী, সরকারি অফিসের হিসাব অনুযায়ী যদি তুমি চিন্তা করো, বৃহস্পতিবার হচ্ছে উইকেন্ড, অর্থাৎ বৃহস্পতিবারে সপ্তাহ শেষ হয়, কারণ শুক্র শনি তোমার বন্ধ। বন্ধের দিনগুলো উইকেন্ডের মধ্যে পড়ে না। আমার কথাটা কি বুঝছো? সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে রবি থেকে বৃহস্পতিবার হচ্ছে অফিস থাকে, শুক্র শনি বন্ধ, এই জন্য বৃহস্পতিবারকে ধরা হয় শেষ কর্মদিবস, সপ্তাহের শেষ কর্মদিবস ধরা হয় বৃহস্পতিবারকে, এই জন্য বৃহস্পতিবারকে বাংলাদেশে বলা হয় উইকেন্ড। তাহলে বৃহস্পতিবার এটা একটা বার না? তাহলে বলো বারের নাম বা দিন, এটা একটা দিন, দিনের নাম বা বারের নামের আগে অন বসে নর্মালি, অন। তাহলে আই উইল মিট ইউ অ্যাগেইন অন দ্য উইকেন্ড। তবে এটা যদি পাবলিক হলিডে হয়, তবে এটা যদি উইকেন্ড দিয়ে যদি কোনো পাবলিক হলিডে বোঝায়, এখানে একটা ব্যাপার আছে, ব্রিটিশ ইংলিশে এখানে অন বসে, আমেরিকান ইংলিশে এখানে অ্যাট বসে। তবে ব্রিটিশ ইংলিশ নিয়ম অনুযায়ী তোমাকে বলা হয়েছে যদি এটা পাবলিক হলিডে হয়, মানে অর্থাৎ পাবলিক হলিডে বা স্পেশাল কোনো অকেশনের ক্ষেত্রে, তখন উইকেন্ডের আগে অ্যাট বসে। স্পেশাল অকেশন থাকলে তখন হচ্ছে অ্যাট বসে, তখন হচ্ছে অ্যাট দ্য উইকেন্ড হয়। তাহলে বুঝছো, এটা কিন্তু একটু মনে করো যে তোমার বেশ মানে একটু ক্রিটিক্যাল। অন অ্যাট এক্ষেত্রে মানে আমেরিকান ইংলিশে অ্যাট রাইট, ব্রিটিশ ইংলিশে হচ্ছে অন রাইট। তবে ব্রিটিশ ইংলিশেও অ্যাট বসে কখন? যদি এটা পাবলিক হলিডে, অর্থাৎ সর্বসাধারণের জন্য যদি কোনো ছুটির দিন থাকে, অথবা স্পেশাল কোনো অকেশনের আগে যদি শেষ কর্মদিবস হয়, সেই ক্ষেত্রে উইকেন্ডের আগে অ্যাট বসে। আর আমাদের মানে আমাদের দেশে ব্রিটিশ ইংলিশটাই মূলত হচ্ছে স্কুল বা কলেজ বা ভার্সিটিতে অনুসরণ করা হয়। ইংলিশ গ্রামারের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্রিটিশ ইংলিশটাকে আমাদের দেশে অনুসরণ করা হয় আসলে, বুঝছো? এই জন্য অন বসবে ব্রিটিশ ইংলিশ অনুযায়ী। ওকে, আর স্পেশাল হলিডে বা স্পেশাল অকেশন হইলে তখন উইকেন্ডের আগে অ্যাড বসে ব্রিটিশ ইংলিশে, বুঝছো? ওকে, আচ্ছা, এখানে তোমাদের একটু তাও বুঝতে হবে যে ভাই কখন অন বসে, কখন অ্যাড বসে, কখন ইন বসে, টাইমের আগে এবং প্লেসের আগে। চল একটু ছোট্ট করে দেখাই, তোমাদের এটা সারা জীবন কাজে লাগবে। দেখো, তুমি একটা সিম্পল জিনিস চিন্তা করো, আমি এখানে তিনটা জিনিস লিখবো। খুব বড়, দেখো তোমার সারা জীবনের জন্য তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। খুব বড়, মোটামুটি বড়, তাহলে খুব বড়, মোটামুটি বড়, আর হচ্ছে একদম স্পেসিফিক বা ছোট কোনো কিছুর ক্ষেত্রে, তাহলে একদম ছোট। আচ্ছা, এটা হচ্ছে টাইম এবং প্লেস দুইটার জন্যই সত্যি। প্রিপোজিশনের ক্ষেত্রে টাইম এবং প্লেস দুইটার জন্যই সত্যি। যদি টাইম বা প্লেস অর্থাৎ সময় এবং স্থান যদি অনেক বড় হয়, তখন ইন বসে, তখন তার আগে ইন বসে। আমি এক্সাম্পল দিব। মোটামুটি যদি বড় হয়, মোটামুটি বড়, তখন টাইম বা প্লেসের আগে, মোটামুটি বড় টাইম বা মোটামুটি হচ্ছে বড় প্লেসের আগে অন বসে। আর যদি একদম স্পেসিফিক বা একদম ছোট কোনো সময় বা একদম ছোট কোনো টাইম বা প্লেস হয়, জায়গা বা প্লেস হয়, তাহলে তার আগে হচ্ছে ইংলিশ গ্রামারে প্রিপোজিশন অনুযায়ী হচ্ছে অ্যাট বসে। এগুলো একটু বেসিক লিখে রাখো, কাজে লাগবে। অ্যাট বসে। আমি একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। দেখো, ধরো আমার জন্ম হয়েছে 1997 সালে, ধরো। তাহলে 1997 সাল পুরো এক বছর, একটা বড় সময় না? বড় সময়। তাহলে বড় সময়ের আগে ইন বসবে, এই জন্য সালের আগে ইন বসে। অর্থাৎ জিনিসটা হবে আই ওয়াজ বর্ন ইন 1997, কারণ 1997 একটা সাল, এক বছর ধরে চলছে একটা সাল। তাহলে বড় সময়, তাহলে বড় সময়ের আগে ইন বসে, তখন হবে আই ওয়াজ বর্ন ইন 1997। এখন ধরো 1997 সালের 22 ডিসেম্বর মনে করে আমি জন্মগ্রহণ করেছি, 22 ডিসেম্বর। তাহলে 22 ডিসেম্বর একটা স্পেসিফিক দিন, একদিন মানে কি 24 ঘন্টা, মোটামুটি বড় সময়, খুব বড় সময় না, মোটামুটি বড় সময়। তাহলে এর আগে কি বসবে? অন বসবে। তাহলে আই ওয়াজ বর্ন অন 22 ডিসেম্বর, কারণ 22 ডিসেম্বর হচ্ছে একদিন বা 24 ঘন্টা, মোটামুটি বড় সময়। তাহলে মোটামুটি বড় সময়ের আগে অন বসবে, যে আই ওয়াজ বর্ন অন 22 ডিসেম্বর। ধরো আমি 22 ডিসেম্বর রাত 9টায় জন্মগ্রহণ করেছি। তাহলে এবার দেখো, রাত 9টা একদম স্পেসিফিক বা একদম ছোট্ট একটা সময় না, যে 9টা মানে 9টাই, 9টা 1 মানেও কিন্তু 9টা না, 8:59 মানেও কিন্তু 9টা না। তাহলে 9টা মানে 9টাই, অর্থাৎ 1 মিনিট টাইম, 1 মিনিট বেশি হইলে কিন্তু 9টা 1 বেজে যাবে। তাহলে একদম 9টা মানে কি? একদম ছোট্ট একটা সময়, যেটার স্থায়িত্বকাল মাত্র 1 মিনিট। এই জন্য এক্সাক্ট টাইমের আগে অ্যাট বসে, কারণ এটা একদম ছোট্ট একটা সময় বোঝায়। তাহলে আই ওয়াজ বর্ন অ্যাট
9 PM, একদম ছোট সময়, 9টা মানে 9টায়, 9টা 1 না 8টা 59 না, একদম ছোট সময়, এই জন্য আই ওয়াজ বর্ন অ্যাট 9 PM। তাহলে পুরা বাক্যটাকে যদি এখন আমি বলি, আই ওয়াজ বর্ন অ্যাট 9 PM অন 22nd December in 1997। বুঝছো? তাহলে একদম স্পেসিফিক বা ছোট্ট সময়ের আগে অ্যাট, দিনের আগে বা বারের আগে অন, আর বড় সাল, এক বছর, তার আগে ইন। তাহলে আই ওয়াজ বর্ন অ্যাট 9 PM অন 22nd December in 1997। বুঝছো? এটা হচ্ছে সময়ের ক্ষেত্রে। একই জিনিস হচ্ছে প্লেসের ক্ষেত্রে। ধরো আমি ঢাকা শহরে হচ্ছে জন্মগ্রহণ করেছি, তাহলে ঢাকা শহর একটা বড় জায়গা, বড় প্লেস, তাহলে এর আগে ইন বসবে, বড়, খুব বড় জায়গার আগে ইন বসে, আই ওয়াজ বর্ন ইন ঢাকা। আচ্ছা, ধরো আমি ঢাকা শহরের মোহাম্মদপুরের মনে করা হচ্ছে 5 নম্বর রোডে জন্মগ্রহণ করেছি, তাহলে মোহাম্মদপুরের 5 নম্বর রোড কিন্তু এখন এত বড় না, এটা মোটামুটি বড় জায়গা, তাহলে এর আগে অন বসবে, আই ওয়াজ বর্ন অন রোড নাম্বার 5th, আই ওয়াজ বর্ন অন রোড নম্বর 5th। এখন ধরো এই 5 নম্বর রোডের, ধরো একটা হাসপাতালে জন্মগ্রহণ করেছি, তাহলে রোডের তুলনায় একটা রাস্তা তো তাও মোটামুটি বড় জায়গা, তার তুলনায় একটা হাসপাতাল একদম ছোট্ট জায়গা না? একটা হাসপাতাল মানে কি একদম স্পেসিফিক, বা একটা বিল্ডিং, একটা হাসপাতাল মানে একটা বিল্ডিং, তাহলে একটা বিল্ডিংকে একদম ছোট্ট জায়গা, তাহলে একদম ছোট্ট জায়গা বা স্পেসিফিক জায়গা বললে অ্যাট হবে। তাহলে আই ওয়াজ বর্ন অ্যাট মোহাম্মদপুর হসপিটাল অন রোড নম্বর 5 ইন ঢাকা। এবার বুঝছো? তাহলে আই ওয়াজ বর্ন অ্যাট মোহাম্মদপুর হসপিটাল, তাহলে হসপিটাল মানে একটা বিল্ডিং, একদম ছোট্ট জায়গা, এই জন্য অ্যাট বসছে। ওই হাসপাতালটা 5 নম্বর রোডে অবস্থিত, তাহলে 5 নম্বর রোড মোটামুটি বড় জায়গা, এই জন্য রোডের নম্বরের আগে অন বসছে, আর ঢাকা শহর অনেক বড় জায়গা, ইন বসছে, তাহলে হবে আই ওয়াজ বর্ন অ্যাট মোহাম্মদপুর হসপিটাল অন রোড 5 ইন ঢাকা। এই অ্যাট, অন, ইনের ব্যবহার সময় এবং প্লেসের ক্ষেত্রে পরীক্ষায় আসতে পারে সিইউতে, এই জন্য ভালো মতো পড়ায় দিলাম, ঠিক আছে? তাহলে এবার বলো তো, উইকেন্ডের আগে আসলে অন কেন বসছে? উইকেন্ড মানে সপ্তাহের শেষ কর্মদিবস বোঝায়, তো সপ্তাহের শেষ কর্মদিবস মানে হচ্ছে থার্সডে। স্পেসিফিক্যালি এটা হচ্ছে ওই সন্ধ্যার পরের টাইমটা বোঝায় আসলে, কারণ তুমি তো মানে বৃহস্পতিবারও তো তুমি সকাল থেকে বিকাল পর্যন্ত অফিস করবা, তাহলে অফিসের পরের টাইমটাই বোঝায় মেইনলি। তো যাই হোক, অফিসের পরের টাইম মোটামুটি একটা বড় সময়, বিকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি একটা বড় সময়, এই জন্য এটার আগে অন বসে, মোটামুটি বড় সময়ের আগে। ক্রিস্টাল ক্লিয়ার ব্রিটিশ ইংলিশ অনুযায়ী? ওকে। ড্যাশ ইফ ইউ সি হার দিস ইভিনিং, ঠিক আছে? দেখো ইফ যুক্ত, তুমি খেয়াল করো ইফ যুক্ত এই অংশটা, দেখো তো ইফ যুক্ত এই অংশটা হচ্ছে তোমার কি হয়েছে? ইফ যুক্ত এই অংশটা তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই অংশটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, যদি নদী, তাহলে এই অংশটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, তবে প্রশ্নবোধক বাক্য, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স প্রশ্নবোধক বাক্য, তাহলে উইল ইউ আস্ক নিসা টু কাম টু মাই পার্টি ইফ ইউ সি হার দিস ইভিনিং, দ্যাটস ইট। কারণ এই ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে এই অংশটা ফিউচার ইনডিফিনিট হবে, আর যেহেতু এখানে একটা প্রশ্নবোধক বাক্য, তাহলে উইলটা আগে হবে, তাহলে উইল ইউ আস্ক নিসা টু কাম টু মাই পার্টি, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। উই হ্যাড বেটার ড্যাশ ইন অর্ডার টু কমবেট গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, হ্যাড বেটার এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, হ্যাড বেটার, ক্যান, কুড, মে, ঠিক আছে? আমি তোমাকে বলে দিই, ক্যান, কুড, তারপরে মে, মাইট, হ্যাড বেটার, মাস্ট, তারপরে মাস্ট, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। এগুলাকে কি বলা হয় ইংলিশ গ্রামারে? এগুলাকে বলা হয় মোডাল অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, মোডাল অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? এগুলাকে বলা হয় ক্যান, কুড, মে, মাইট, হ্যাড, বেটার, মাস্ট, ঠিক আছে? এগুলা শুড, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। এই মোডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে, এদের পরে অলওয়েজ হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। কি বসে? ভার্বের বেস ফর্ম, অর্থাৎ সরাসরি ভার্বের মূল অংশ বসে। এই জন্য জিনিসটা হবে উই হ্যাড বেটার প্ল্যান্ট ট্রিজ, এখানে অপশনটায় আর একটু ট্রিজ হবে, এখানে আসে নাই, তাহলে উই হ্যাড বেটার ড্যাশ ট্রিজ ইন অর্ডার টু কমব্যাট গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বৈশ্বিক উষ্ণতাকে
প্রতিহত করতে, কমব্যাট মানে প্রতিহত করা, তাহলে বৈশ্বিক উষ্ণতাকে প্রতিহত করতে আমাদের আরো বেশি গাছ লাগানো দরকার। ঠিক আছে, তাহলে হ্যাড বেটার হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, এরপরে সরাসরি ভার্বের বেস ফর্ম বসে, তার মানে প্ল্যান্ট হবে। তাহলে উই হ্যাড বেটার প্ল্যান্ট ট্রিজ ইন অর্ডার টু কমব্যাট গ্লোবাল ওয়ার্মিং। উইথ আ ভিউ টু ড্যাশ বিমান বাংলাদেশ, উইথ আ ভিউ টু ড্যাশ বিমান বাংলাদেশ, উই মাস্ট ড্যাশ অল স্টেক হোল্ডার্স। আচ্ছা, অলওয়েজ মনে রাখবা উইথ আ ভিউ টু, ঠিক আছে, তারপরে ক্যান নট হেল্প, এরপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে উইথ আ ভিউ টু, তারপরে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলার পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তাহলে উইথ আ ভিউ টু বিল্ডিং, ভার্বের সাথে আইএনজি হবে। উইথ আ ভিউ টু বিল্ডিং বিমান বাংলাদেশ, উই মাস্ট, মাস্ট হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, এইমাত্র পড়াইছি। তাহলে মাস্টের পরে সরাসরি ভার্বের বেস ফর্ম, তাহলে ভার্বের বেস ফর্ম হচ্ছে এম পাওয়ার, পাওয়ার কিন্তু ভার্ব না, এম পাওয়ার হচ্ছে ভার্ব। তাহলে উই মাস্ট এম পাওয়ার অল স্টেক হোল্ডার্স। তাহলে বুঝছো, উইথ আ ভিউ টু, ক্যান নট হেল্প, এগুলার পরে ভার্বের সাথে আইএনজি হয়, এই জন্য উইথ আ ভিউ টু বিল্ডিং বিমান বাংলাদেশ, উই মাস্ট, মাস্ট হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, এরপরে হচ্ছে সরাসরি ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে এম পাওয়ার হচ্ছে একটা ভার্ব, তাহলে সরাসরি এম পাওয়ার বসবে। তাহলে এখানে এম পাওয়ার আর এখানে বিল্ডিং, তাহলে এই অপশন দুইটা আছে, এখানে বিল্ডিং আর এম পাওয়ার। হ্যাভিং ড্যাশ লাঞ্চ আই টুক এ ন্যাপ, অলওয়েজ মনে রাখবা সেন্টেন্সের শুরুতে যদি হ্যাভিং থাকে, হ্যাভিং এর পর সরাসরি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পিপি, পিপি মানে কি, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে হ্যাভিং যদি সেন্টেন্সের শুরুতে থাকে, সেই হ্যাভিং এর পর সরাসরি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে বলো, ইটিং জীবনও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম না, অ্যাট হচ্ছে পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম না, টেকিং জীবনও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম না। তাহলে এখানে একমাত্র ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে হ্যাভিং হ্যাড লাঞ্চ আই টুক এ ন্যাপ। আচ্ছা, হ্যাড কেমনে পাস্ট পার্টিসিপল ফর্ম, দেখো দেখো, হ্যাভ অথবা হ্যাজ, এই দেখো হ্যাভ অথবা হ্যাজ, এই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে হ্যাড। তাহলে হ্যাভ অথবা হ্যাজ, এই ভার্বের পাস্ট ফর্মও হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে হ্যাড। তাহলে আমরা তো এইমাত্র পড়লাম যে হ্যাভিং এর পরে সরাসরি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে হ্যাভ বা হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, অপশনে হ্যাড আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে হ্যাভিং হ্যাড লাঞ্চ আই টুক এ ন্যাপ, এর মানে হচ্ছে লাঞ্চ নেওয়ার পরই আমি একটু ঘুমালাম, ন্যাপ মানে একটু ঘুমানো, দুপুরবেলায় যে ঘুম দেই সেটাকে ন্যাপ বলে। তাহলে হ্যাভিং হ্যাড লাঞ্চ আই টুক এ ন্যাপ, অর্থাৎ লাঞ্চ করার পর একটু ঘুমালাম। ওকে, হোয়াইল স্ট্রলিং ইন দ্য পার্ক, স্ট্রলিং শব্দের মানে হচ্ছে অলসভাবে ঘুরে বেড়ানো। স্ট্রলিং শব্দের মানে কি, অলসভাবে হচ্ছে ঘুরে বেড়ানো। হোয়াইল স্ট্রলিং ইন দ্য পার্ক আই চান্সড টু মিট ড্যাশ ইউরোপিয়ান লেডি। আচ্ছা, আর্টিকেল থেকেও প্রশ্ন আসে, আর্টিকেল থেকে একদম বেসিক আর্টিকেল, আর্টিকেল থেকেও চবিতে একটা প্রশ্ন তুমি পাবা আর্টিকেল থেকে, যেটা সাজেশনে দেই নাই, তবে এটা একদম বেসিক আর্টিকেল, খুব বেশি ডিপে যাওয়ার দরকার নেই, বেসিক বেসিক আর্টিকেল। আচ্ছা, আমি সাজেশনটা একটু অ্যাড করে দিই, আর্টিকেলটা মনে হয় অ্যাড করতে ভুলে গেছি। একদম বেসিক হচ্ছে আর্টিকেল থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে এখানে একটু আর্টিকেলটাও অ্যাড করে দেই। ওকে, বাট একদম বেসিক আর্টিকেল, ঠিক আছে, একদম বেসিক আর্টিকেল। এ কোথায় বসে, এন কোথায় বসে, দা কোথায় বসে। ওকে, তাহলে আসো, তাহলে আসো, তাহলে দেখো তুমি নিজেই। তাহলে হোয়াইল স্ট্রলিং ইন দ্য পার্ক আই চান্স টু মিট, তাহলে দেখো ইউরোপিয়ান লেডি, ই যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তুমি জানো ইউরোপিয়ান উচ্চারণটা দেখো, ইউরোপিয়ান, ই যদি ইউ এর মতো উচ্চারিত হয় তার আগে এ বসে, তুমি জানো। ও যদি ওর মতো উচ্চারিত হয় বা ই যদি ইউ এর মতো উচ্চারিত হয় তার আগে এ বসে, তুমি জানো, এ। তাহলে আই চান্স টু মিট এ ইউরোপিয়ান লেডি, পড়ছো না ছোটবেলায় যে ও যদি ওর মতো উচ্চারিত হয় বা ই যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার আগে এ বসে। তাহলে আই চান্স টু মিট এ ইউরোপিয়ান লেডি। বা আরেকভাবে চিন্তা করো, এ 1 টাকা নোট, একই জিনিস, এ 1 টাকা নোট। দেখো ও যদি ওর মতো উচ্চারিত হয়, 1, ও ওর মতো উচ্চারিত হয় বা ই যদি ইউ এর মতো উচ্চারিত হয় তার আগে এন না বসে এ বসে, এই জন্য এ 1 টাকা নোট, এ ইউরোপিয়ান লেডি, এ ইউ, এ ইউ, এ ইউ, ই ডাব্লিউ ই, ইউ, ইউ মানে স্ত্রী ভেড়া,
ভেড়ার স্ত্রীলিঙ্গ আর কি, এ ইউ, ই যদি ইউ এর মতো উচ্চারিত হয়, এই জন্য এ ইউরোপিয়ান লেডি, এ ইউ, এ 1 টাকা নোট। ওকে, বল পয়েন্ট পেন্স রিকোয়ার ড্যাশ দেন ফাউন্টেন পেন্স ডু। দেখো দেন, দেন কখন বসে বলো তো? কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে। দুইয়ের মধ্যে তুলনা করতে হচ্ছে দেন বসে, তাহলে যেহেতু এখানে দেন বসছে THAN, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে থিকার বসবে, তাহলে থিকার ইঙ্ক, বুঝছো? কারণ এটা কম্পারেটিভ ডিগ্রি। দেন কখন বসে? দুইয়ের মধ্যে তুলনা করতে, কম্পেয়ার করতে, এই জন্য এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে থিকের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে থিকার, তাহলে বল পয়েন্ট পেন্স রিকোয়ার এ থিকার ইঙ্ক দেন ফাউন্টেন পেন্স টু। ক্রিস্টাল ক্লিয়ার? ওয়ান অফ দ্য মোস্ট ড্যামেজিং প্ল্যান্ট, এখানে ড্যামেজিং এর নিচে একটা দাগ, প্ল্যান্ট প্যারাসাইটস ইজ দ্য স্টিম ইল ওয়ার্ম, হেয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। আচ্ছা, এখানে ড্যামেজিং এর নিচে দাগ দেওয়া, যে ওয়ান অফ দ্য মোস্ট ড্যামেজিং প্ল্যান্ট প্যারাসাইটস ইজ দ্য স্টেম ইলওয়ার্ম, অর্থাৎ গাছের ক্ষতি করে, সবচেয়ে মারাত্মকভাবে গাছের ক্ষতি করে এরকম পরজীবীর মধ্যে একটা পরজীবীর নাম হচ্ছে স্টেম ইলওয়ার্ম। তাহলে এখানে বলছে যে ড্যামেজিং এর বদলে অন্য কোন শব্দটা হচ্ছে ড্যামেজিং এর সাথে ক্লোজ মিনিং আছে, অর্থাৎ ড্যামেজিং এর মতোই সেম মিনিং আছে। অ্যান্সারটা হচ্ছে হার্মফুল। এটার মানে হচ্ছে উদ্ভিদের ক্ষতি করে এরকম সবচেয়ে মারাত্মক পরজীবীর মধ্যে একটা পরজীবী হচ্ছে এটা, তাহলে এটা ক্ষতিকারক। তাহলে ক্ষতিকারকের সবচেয়ে কাছাকাছি শব্দ এখানে কোনটা আছে? হার্মফুল, এটাই বলছে। ইফ ইউ গেট ইট অফ ইউর চেস্ট ইউ উইল ফিল বেটার, হেয়ার গেট ইট অফ ইউর চেস্ট। আচ্ছা, এটা একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। হ্যাঁ, ইডিয়মস থেকেও একটু একটু প্রশ্ন আসে, বাট একদম বেসিক, এটার জন্য এত বিস্তারিত পড়ার দরকার নেই, বেসিক পারলে পারবা, না পারলে নাই। আচ্ছা, আসলে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ইডিয়মস না আসলে ফ্রেজ, তাহলে ফ্রেজের মিনিং থেকেও প্রশ্ন আসে, তবে একদম বেসিক একটা আসবে সর্বোচ্চ, তাও 5-6 বছরে একবার না দুইবার আসছে এটা, এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? আচ্ছা, গেট ইট অফ মানে হচ্ছে গেট ইট অফ সামওয়ান চেস্ট, মানে হচ্ছে কথা বলে হালকা করা। অনেক সময় হয় না যে ধরো তুমি মনের ভিতরে একটা কথা রেখে দিছো, অ্যাডমিশন টাইমে তুমি অনেক চেষ্টা করতেছো, চান্স হচ্ছে না, মেডিকেল অ্যাডমিশনে চান্স হয় নাই, তোমার বুয়েটে চান্স হয় নাই, তোমার হচ্ছে কুয়েটে চান্স হয় নাই, রুয়েটে চান্স হয় নাই, ঢাবিতে পরীক্ষা খারাপ দিয়ে আসছো, ঢাবিতেও চান্স হয়তো হবে না, তুমি পরশুদিন চবির পরীক্ষা দিবা, এরকম হয় না অনেকের, যে মনটা খুব খারাপ, তখন তোমাদের কি মন চায়, জিস আমার এই দুঃখের কথা যদি কাউকে শেয়ার করতে পারতাম, কারণ এই মোমেন্টে বাবা মা আসলে বুঝতে চায় না, আত্মীয় স্বজন তো দূরের কথা, তখন এই যে গেট ইট অফ ইউর চেস্ট, আমি আছি তোমাদের জন্য, আর কেউ থাকুক না থাকুক, এই রাহাত ভাই, এই ডিএমসি স্টেশন, এই RTDS তোদের সাথে আছে সবসময়, মন খুলে আমার সাথে কথা বলিস, কথা বলে মনের ব্যথাটা হালকা করিস, এটার মানেই হচ্ছে গেট ইট অফ ইউর চেস্ট, অর্থাৎ মনের ভিতরে জমে থাকা ব্যথাগুলা কারোর সাথে কথা বলে হালকা লাগে। আমি এটার উদাহরণ দিই না, এটা বাস্তবেই আমি এটা বিশ্বাস করি, আমি তোদের সাথে আছি, আর কেউ থাকুক না থাকুক, পুরা দুনিয়া যদি তোদের বিরুদ্ধেও থাকে, অ্যাডমিশন টাইমে চান্স পাস নাই দেখে, আমি দুনিয়ার বিরুদ্ধে তোর সাথে আছি, কোনো না কোনো একটা জায়গায় চান্স পাওয়ায় তারপরে আমার হচ্ছে ছুটি, ঠিক আছে? বুঝতে পারছো তো? তোমরা অবশ্যই যারা যারা হতাশায় আছো, কিছু আছো, আমাদেরকে পেজে মেসেজ দিও, ইনবক্সে মেসেজ দিও, ডক্টর পেজটায় মেসেজ দিও, আমি দেখবো মেসেজগুলো, ঠিক আছে? তাহলে গেট ইট অফ ইউর চেস্ট মানে হতাশায় থাকলে কথা বললে হালকা লাগে, ওই কথা বলা, তাহলে এটা মানে হচ্ছে টক অ্যাবাউট ইট, কারোর সাথে কথা বললে হালকা লাগে, এই জন্য গেট ইট অফ ইউর চেস্ট মানে এইটা, কারোর সাথে কথা বলে মন হালকা করা, তাহলে গেট ইট অফ ইউর চেস্ট মিনস টক অ্যাবাউট ইট, কথা বলো। আর তোমাদের মধ্যে অনেকেই আছে, হ্যাঁ, যারা সেকেন্ড টাইম দিবা মেডিকেলের জন্য, সেকেন্ড টাইম ট্রাই করবা মেডিকেলের জন্য, তো মেডিকেলের জন্য সেকেন্ড টাইম যারা ট্রাই করবা, আমি আছি, আমি নিজে তোদেরকে হচ্ছে গাইড করব, ঠিক আছে? যুক্ত হয়ে যেতে পারো আমাদের দুরন্ত প্রয়াস 5.0s রিস্টার্ট ব্যাচে, এই যে এখানে দেওয়া আছে www.rtdslive.com, এই ওয়েবসাইটে যে হোম পেজে একটু স্ক্রল করলেই তুমি পেয়ে যাবা, ঠিক আছে? সেকেন্ড টাইম ব্যাচ মার্চের 5 তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু হবে, প্রথম ক্লাস, তো তার আগে যুক্ত হয়ে যেতে পারো, যদি সেকেন্ড টাইম দেওই কেউ, যে মেডিকেলে সেকেন্ড টাইম দিবাই, কোনো না কোনো জায়গায় তো যুক্ত থাকবাই, যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? বুঝছো, আমাদের এখানে যে যুক্ত হইতে হবে ব্যাপারটা কিন্তু আসলে তা না, তবে যদি কোনো না কোনো জায়গায় যুক্ত থাকো এবং যদি আমাদের পড়ানো ভাল লাগে, যুক্ত হইতে পারো, আমি নিজে তোমাদেরকে দেখাশোনা করব, নিজে গাইড করব, বললামই তো যে পুরা দুনিয়া বিরুদ্ধে থাকলেও আমি তোমাদের সাথে আছি, ঠিক আছে? ওকে, আসো। Quite a few measures dash to encourage people to wear face masks. আচ্ছা, এর মানে হচ্ছে quite a few measures মানে কি?
বেশ কিছু হচ্ছে পদক্ষেপ নেওয়া হয়েছে ড্যাশ টু এনকারেজ পিপল টু ওয়্যার ফেস মাস্ক। দেখো এই জিনিসটা যখন আমরা বলি তাহলে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, তুমি কোন টেন্সে বলো, এটা কিন্তু তুমি আসলে প্যাসিভ ভয়েসে বলো, মানে প্যাসিভ সেন্সে বলো যে পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখো পদক্ষেপ কি নিজেই কাজ করতে পারে? দেখো তোমরা অনেকে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস একটু মাঝে মাঝে গুলায় ফেলো। দেখো আমি খুব সিম্পলি বলি, আই ইট রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে আমি নিজে নিজেই কি ভাত খাইতে পারি? তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আমি ভাত খেয়েছি। ভাতটি আমার দ্বারা খাওয়া হয়েছে, ভাত কি নিজে নিজেকে খেতে পারে? না, তাহলে আমার দ্বারা ভাতটি খাওয়া হয়েছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে সেমভাবে দেখো, কোয়াইট আ ফিউ মেজার্স ড্যাশ টু এনকারেজ পিপল টু ওয়্যার ফেস মাস্ক, এর মানে হচ্ছে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহলে বলো একটা পদক্ষেপ কি নিজেই নিজেকে নিতে পারে? না, তাহলে পদক্ষেপ নেওয়া হয়েছে, আরেকজন নেয়, তার মানে এটা প্যাসিভ ভয়েস। যেমন ভাত খাওয়া হয়েছে মানে কি ভাত নিজে নিজেরা খায় না, আরেকজন খাইছে, প্যাসিভ ভয়েস। সেমভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে অন্য মানে মানুষকে মাস্ক পরতে উৎসাহ দেওয়ার জন্য, তাহলে একটা পদক্ষেপ নিজেই নিজেকে নিতে পারে না, নেওয়া হয়, তাহলে এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে প্যাসিভ ভয়েসে থাকলে এটা প্যাসিভ ভয়েসে অ্যান্সার করতে হবে। এখন দেখো প্যাসিভ ভয়েসে অ্যান্সার করতে গেলে ফিউ মেজার্স, তাহলে বুঝতেই পারতেছো এটা হচ্ছে প্লুরাল, এ ফিউ মেজার্স এটা হচ্ছে প্লুরাল। তাহলে প্লুরাল কোনো কিছু প্লুরাল হইলে তারপরে হ্যাভ বসবে, হ্যাভ। প্যাসিভ ভয়েস হ্যাভের পরে বিন বসবে, হ্যাভ বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন। প্যাসিভ ভয়েস যেহেতু ফার্স্ট অফ অল এটা প্লুরাল, তাহলে এরপরে হ্যাভ বসবে, হ্যাজ বসবে না। আর প্যাসিভ ভয়েসে আছে যেহেতু, তাহলে হ্যাভের পরে বিন বসবে, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হ্যাভ বিন টেকেন। তাহলে কোয়াইট আ ফিউ মেজার্স হ্যাভ বিন টেকেন টু এনকারেজ পিপল টু ওয়্যার ফেস মাস্ক। দেখছো ইংলিশ গ্রামার এভাবে বুঝে পড়ো, একদম বসবা। ইউ হ্যাভ টু চিলড্রেন, কমা দিয়ে ড্যাশ দিয়ে কোশ্চেন বোধক, মানে ওই ট্যাগ কোশ্চেন, বুঝছি না, ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসবেই। তাহলে বলো এটা কোন টেন্সে আছে? ইউ হ্যাভ টু চিলড্রেন, তোমার দুইটা বাচ্চা আছে, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ট্যাগ কোশ্চেনও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে লাস্টে ইউ বসবে, বুঝলাম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউ এর সাথে কি হয়? ডু বসে। ইউ এর সাথে কখনো ডাজ বসে না, ইউ এর সাথে ডু বসে, তাহলে ডু হবে। এখন দেখো তোমার দুইটা বাচ্চা আছে, তাই না? তাহলে দেখো এই অংশটা পজিটিভ হইলে পরের অংশটা নেগেটিভ। যেমন তুমি বাংলায় বলো তোমার দুইটা বাচ্চা আছে, তাই না? তাহলে তোমার দুইটা বাচ্চা আছে পজিটিভ, এই জন্য তুমি লাস্টে যোগ করে দাও তাই না, না মানে নেগেটিভ। তাহলে এটা পজিটিভ থাকলে এটা নেগেটিভ হবে। তাহলে এই পার্টটা নেগেটিভ যদি হয়, তাহলে ইউ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি বসবে? ডোন্ট। ঠিক আছে, তাহলে ইউ হ্যাভ টু চিলড্রেন, ডোন্ট ইউ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইউ হ্যাভ টু চিলড্রেন, ডোন্ট ইউ। ইফ উই হ্যাড নট লস্ট আওয়ার ওয়ে ড্যাশ, দেখো যদি নদীর 3 নম্বর সূত্র, দেখো ইফ যুক্ত অংশটা দেখো, ইফ উই হ্যাড নট লস্ট আওয়ার ওয়ে, হ্যাডও আছে লস্টও আছে, তাহলে এটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রথম অংশটা পাস্ট পারফেক্ট হলে পরেরটাও পাস্ট পারফেক্ট হবে, তবে উড হ্যাভ দিয়ে পাস্ট পারফেক্ট করতে হবে আর অর্থ মিলাইতে হবে। তাহলে ইফ উই হ্যাড নট লস্ট আওয়ার ওয়ে উই উড হ্যাভ অ্যারাইভড আর্লিয়ার, কারণ এটা পাস্ট পারফেক্ট হলে এটাও পাস্ট পারফেক্ট হবে, তবে সেটাকে উড হ্যাভ দিয়ে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে উড হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর অর্থটা দেখো, তাহলে অর্থ কি মিলছে? হ্যাঁ মিলছে, যে যদি আমরা রাস্তা না হারাতাম আমরা আরো আগে পৌঁছে যেতাম। ঠিক আছে, তাহলে উই উড হ্যাভ অ্যারাইভড আর্লিয়ার। মাই কাজিন ডিড নট মেক আ নয়েজ ইন দ্য ক্লাসরুম অ্যান্ড, আচ্ছা এই জিনিসটা হচ্ছে আমার কাজিন, ঠিক আছে, আমার খালাতো ভাই, মামাতো ভাই, খালাতো বোন, চাচাতো বোন, কিছু একটা হইতে পারে, কাজিনের বাংলা যে কোনো কিছু হইতে পারে, যে আমার কাজিন ক্লাসরুমে একটাও শব্দ করে নাই, আমিও না। তাহলে দেখো এই ধরনের সেন্টেন্সগুলো জোর দেওয়ার অর্থে ব্যবহৃত হয়, যে তুমি একজনকে বলতেছো আমার কাজিন ক্লাসে একটাও শব্দ করে নাই, আমিও না, আমিও করি নাই। এই আমিও করি নাইকে তুমি জোর দেওয়ার সময় এইভাবে বলো যে আমার কাজিন ক্লাসে একটাও শব্দ করে নাই, আমিও কিন্তু করি নাই। তাহলে এই জিনিসটা কি ইংলিশে যখন জোর দেওয়ার অর্থে ব্যবহৃত হয়, জোর দেওয়ার ক্ষেত্রে তুমি যেহেতু অস্বীকার করতেছো যে আমার কাজিন একটা আওয়াজ করে নাই, আমিও করি নাই, তাহলে করি নাই নো অর্থাৎ নেইদার, নাইদার। আর জোর দেওয়া অর্থে ইংলিশের ক্ষেত্রে এই পার্টটায় ভার্ব আগে বসে, সাবজেক্ট পরে বসে। জোর দেওয়ার ক্ষেত্রে ইংলিশে ভার্ব আগে বসে, সাবজেক্ট পরে বসে। তাহলে ভার্ব পাস্ট টেন্স আছে, দেখো এই অংশটা পাস্ট টেন্স আছে, তাহলে এটাও পাস্ট হবে। তাহলে পাস্ট টেন্স হইলে ডিড, তবে জোর দেওয়া অর্থে ডিড মানে ভার্ব আগে বসবে, দেন সাবজেক্ট, নাইদার ডিড আই। ক্রিস্টাল ক্লিয়ার যে আমার কাজিন ক্লাসে একটাও আওয়াজ করে নাই এবং আমিও করি নাই। তাহলে আমিও করি নাই এটাকে তুমি জোর দিয়ে বলতেছো, তাহলে জোর দেওয়া অর্থে করি নাই,
নো, নট বসবে। তাহলে নাইদার মানে হচ্ছে নট প্লাস আইদার। তুমি কি জানো এই নাইদার শব্দটা কেমনে তৈরি হয়েছে? নাইদার শব্দটা তৈরি হয়েছে নট প্লাস আইদার, নট। তাহলে এর মধ্যে একটা নট আছে, তো নাইদার বসবেই। আর জোর দেওয়া অর্থে এইসব ক্ষেত্রে ভার্ব আগে বসে। তাহলে এখন কোনটা বসবে দেখো, প্রথম অংশটা দেখো, ডিড নট, অর্থাৎ প্রথম অংশটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরেরটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডিড বসবে, ডিড। তাহলে আগে ভার্ব দেন সাবজেক্ট, তাহলে নাইদার ডিড আই। জোর দেওয়ার ক্ষেত্রে তাহলে প্রথমে তো নাইদার মানে নটের জন্য নাইদার বসছে, আর এটা পাস্ট টেন্স থেকে এটাও পাস্ট টেন্স, এই জন্য ডিড বসছে। আর জোর দেওয়ার ক্ষেত্রে ডিড অর্থাৎ ভার্ব আগে বসবে, সাবজেক্ট পরে বসবে, তাহলে সাবজেক্ট আই, এটা সবার লাস্টে বসবে। বুঝছো, এটা কিন্তু কনসেপ্ট। ওকে, আই উড রাদার হ্যাভ আ রুম অফ মাই ওন ড্যাশ স্মল ইট ইজ দেন শেয়ার এ রুম উইথ আ টোটাল স্ট্রেঞ্জার। এর মানে হচ্ছে আমি আমার নিজের একটা রুমে একা থাকাটা পছন্দ করি, যত ছোটই রুম হোক আমি একা থাকতে পছন্দ করি। অন্য কারোর সাথে বড় রুম শেয়ার করার থেকে আমি একদম ছোট্ট রুমে একা থাকতে পছন্দ করি, এরকম একটা জিনিস বোঝাচ্ছে। থাকে না যে একজন অপরিচিত মানুষের সাথে একটা রুম শেয়ার করার থেকে আমি একা থাকতে পছন্দ করি, আমার রুম যতই ছোট হোক না কেন। তাহলে যতই ছোট হোক না কেন, যতই, ইংলিশ গ্রামারে যতই, এই যতই শব্দটার অর্থ হচ্ছে হাউএভার। তাহলে হাউএভার স্মল ইট ইজ, এটা হবে। আর হোয়াট এভার মানে যা, বুঝছো, হাউএভার মানে হচ্ছে যতই, যতই, আর হোয়াট এভার হচ্ছে যা, যা খুশি বা যাই খুশি করো না কেন। বুঝছো, আমরা তাহলে বাংলায় দুইভাবে বলি না, যতই ছোট রুম হোক না কেন আমি নিজে একা রুমে থাকতে পছন্দ করি অন্য অপরিচিত মানুষের সাথে অন্য রুম শেয়ার করার থেকে। তাহলে যতই ছোট হোক না কেন, তাহলে যতই মানে হচ্ছে হাউএভার, তাহলে এটা হাউএভার বসবে, হাউএভার স্মল ইট ইজ। দ্য ওয়েদার ওয়াজ ড্যাশ দেন শি হ্যাড এক্সপেক্টেড, যে সে যা ভাবছে তার থেকেও আবহাওয়া খারাপ ছিল, সে যা ভাবছে তার থেকেও আবহাওয়া খারাপ ছিল, তার মানে এটা কম্পারেটিভ ডিগ্রি। আর এটা এমনি তো বোঝা যায়, দেন থাকা মানে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তাই না? তাহলে দেন থাকলে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি হইলে বুঝতেই পারতেছো, সে যা ভাবছিল বা যা এক্সপেক্ট করছিল তার থেকেও খারাপ আবহাওয়া, তাহলে সেই ক্ষেত্রে কম্পারেটিভ ফর্ম বসবে। তাহলে বলো ব্যাড, ব্যাডের কম্পারেটিভ ফর্ম কি? ওর্স, ওর্স, তাহলে ওর্স হবে। তাহলে দ্য ওয়েদার ওয়াজ ওর্স দেন শি হ্যাড এক্সপেক্টেড, কম্পারেটিভ ফর্ম। তাহলে ব্যাড, ওর্স, ওর্সড, ছোটবেলায় পড়ছি ব্যাড, ওর্স, ওর্সড, তাহলে কম্পারেটিভ ফর্ম ওর্স বসবে। দেয়ার ইজ এ ভেরি ক্লিয়ার রিলেশনশিপ ড্যাশ এডুকেশন অ্যান্ড সোশ্যাল সাকসেস, অর্থাৎ শিক্ষা এবং সামাজিক সফলতার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আছে। তুমি যত শিক্ষিত হবা তোমার সামাজিক মর্যাদা তত বেশি হবে, ব্যাপারটা এইভাবে বুঝাইছে। তাহলে এখানে কি, শিক্ষা এক জিনিস, সামাজিক মর্যাদা আরেক জিনিস। তাহলে জিনিস আছে কয়টা? দুইটা। তাহলে দুইটার মধ্যে বলছে, তাহলে দুইটার মধ্যে অলওয়েজ কি বসে? বিটুইন বসে। তাহলে দেয়ার ইজ এ ভেরি ক্লিয়ার রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সোশ্যাল সাকসেস, দুইটার মধ্যে বুঝাইতে বিটুইন বসে। দ্য অরফান সেড দ্যাট, আচ্ছা এটা একটা ইনডিরেক্ট, এটা একটা ইনডিরেক্ট স্পিচ, তাহলে ন্যারেশন চেঞ্জ থেকেও প্রশ্ন আসে। তো আচ্ছা, ন্যারেশন বলতে মনে হয় ভুলে গেছিলাম না, বলছি না ন্যারেশন, যে ন্যারেশন, হ্যাঁ ন্যারেশন থেকে বলছি, ন্যারেশন থেকে আসে। আচ্ছা আচ্ছা, দেখো দেখো ন্যারেশন থেকে তো তোমাদেরকে বলছি, ন্যারেশনের ক্ষেত্রে এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ কোনটা জানো? দেখো আমি ডিরেক্ট স্পিচটা লিখলে তুমি বুঝতে পারবা, এটা আসলে একটু বুঝতে হবে। দ্য অরফান সেড I met an accident yesterday, আগে আমি লিখি, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, এটাকে এখন ইনডিরেক্ট করতে হবে। তাহলে দ্য অরফান সেইড আই মেট অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, বলো তো এটাকে যদি এখন ন্যারেশন চেঞ্জ করতে যাই তোমাকে কি করবা? তাহলে দ্য অরফান, তুমি বলবা দ্য অরফান সেইড দ্যাট, তাই না? সেইডের পর এই ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচ করতে গেলে সেইডের পরে কি বসাবা? দ্যাট, সেইড দ্যাট। এখন এই আইটা কি? এই আইটা আসলে কে? যে বলতেছে সে, মানে অরফান, হি, তাই না? এই আইটা তো আমি না, একজন এতিম বালক বলতেছে আমি গতকাল অ্যাক্সিডেন্ট করছি, এই আমিটা কে? আমি না তো, এই আমিটা হচ্ছে ওই লোকটা বা এই ছেলেটা, তাহলে হি। তাহলে দ্য অরফান সেড দ্যাট হি। এরপরে আসো ন্যারেশনের ক্ষেত্রে নিয়ম কি? পাস্ট ইনডিফিনিট টেন্স,
থাকলে এটা সরাসরি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, পাস্ট ইনডিফিনিটটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে হি পাস্ট ইনডিফিনিটকে পাস্ট পারফেক্ট করো, তাহলে একটা হ্যাড বসাও, হি হ্যাড। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেট, হইছে? তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সকে তুমি পাস্ট পারফেক্ট করছো ন্যারেশনের ক্ষেত্রে, হইছে হি হ্যাড মেট। তারপরে অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তারপরে খেয়াল করে দেখো তো ন্যারেশনের ক্ষেত্রে ইয়েস্টারডেটা ন্যারেশনে কি হয়ে যায়? দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর বা দ্য প্রিভিয়াস ডে হয়, আসলে দ্য প্রিভিয়াস ডে হয়ে যায় মেইনলি। তাহলে দ্য প্রিভিয়াস ডে। আচ্ছা, লিখতে লিখতে একদম কোর্সের উপরে লিখতেছি না, আমাদের সেকেন্ড টাইম কোর্সে যেখানে এনরোল করবো তার উপরে লিখতেছি। আচ্ছা, তাহলে বুঝছো এবার? তাহলে দ্য অরফান সেড দ্যাট, এই আইটা আমি না, এই আইটা হচ্ছে যে বলছে সে, তাহলে হি হি। তারপরে এটা পাস্ট ইনডিফিনিট থাকলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট হয়, তাহলে হি হ্যাড মেট অ্যান অ্যাক্সিডেন্ট। আর ন্যারেশনের ক্ষেত্রে ইয়েস্টারডেটা দ্য প্রিভিয়াস ডে হয়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা এখন কোথায় মিলছে দেখো, দ্য অরফান সেড দ্যাট হি হ্যাড মেট অ্যান অ্যাক্সিডেন্ট দ্য প্রিভিয়াস ডে, এটা হচ্ছে ঠিক একমাত্র। বুঝছো? বুঝতে হবে। আচ্ছা ভাইয়া, এটা বুঝলাম কেমনে? আপনি বুঝলেন কেমনে যে এটা আসলে এইরকম জিনিসটার রূপান্তর? এটা অনেকে ধরতে পারে না যে ভাই এটা তো নাই পরীক্ষায়, পরীক্ষায় তো এইটা দিছে, আপনি বুঝলেন কেমনে? দেখো আমি কেমনে বুঝছি জানো? আমি তো দেখেই বুঝছি। সেড দ্যাটের সেড দ্যাট থাকলে তুমি তো দেখেই বুঝছো। দেখো এইটুকু তো বুদ্ধি আছে তোমাদের, নাকি? বুদ্ধি বলতে এইটুকু তো তোমরা জানো, তোমরা অনেক স্মার্ট পিপল, তোমরা জানো সেড দ্যাট থাকলে এটা অলওয়েজ কোন ধরনের ন্যারেশন? ইনডিরেক্ট স্পিচ। তোমরা এটা জানো সেড দ্যাট সবসময় ইনডিরেক্ট স্পিচে থাকে, কারণ ডিরেক্ট স্পিচ হইলে এখানে ওই যে ইনভার্টেড কমা থাকতো। অপশনে তো কোথাও ইনভার্টেড কমা নাই, তার মানে এটা ইনডিরেক্ট স্পিচ। তাহলে ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে তুমি অলওয়েজ জানো ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে দ্য প্রিভিয়াস ডে থাকলে ডিরেক্ট স্পিচে এটা ইয়েস্টারডে হবে। তাহলে আমি দেখে নিছি যে ইনডিরেক্ট স্পিচে দ্য প্রিভিয়াস ডে থাকলে আমি মনে মনে চিন্তা করছি তাহলে এটা ডিরেক্ট স্পিচ হবে, ইয়েস্টারডে থাকবে। আর ইয়েস্টারডে যেহেতু ডিরেক্ট স্পিচে থাকবে, ইয়েস্টারডে সারা জীবনই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ইয়েস্টারডে থাকা মানে ডিরেক্ট স্পিচের এই পার্টটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো মনে মনে সাজায় ফেলছি, তাহলে আই মেট অ্যান অ্যাক্সিডেন্ট। আর যে বলতেছে সে তো বলবে আমি অ্যাক্সিডেন্ট করছি, আই মেট অ্যান অ্যাক্সিডেন্ট। বুঝছো? আরেকবার বলি, দেখো আমি দেখেই বুঝছি এখানে কোনো ইনভার্টেড কমা নাই, আবার সেড দ্যাট আছে, তার মানে এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তাহলে ইনডিরেক্ট স্পিচকে মনে মনে আমি চিন্তা করছি, আচ্ছা এটা ডিরেক্ট স্পিচ কি হইতে পারে? কারণ আমি যদি একবার বের করতে পারি ডিরেক্ট স্পিচ এইটা, সহজেই সেখান থেকে আমি ইনডিরেক্ট স্পিচ বের করে আমি দাগায় ফেলতে পারবো। তাহলে সেক্ষেত্রে দেখলাম ইনডিরেক্ট স্পিচের দ্য প্রিভিয়াস ডে থাকলে আমি বুঝে ফেলছি যে ডিরেক্ট স্পিচের এই জায়গাটাই ইয়েস্টারডে হবে। আর ডিরেক্ট স্পিচের এই জায়গাটায় যদি ইয়েস্টারডে বসে, তাহলে ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল মানে এটা অলওয়েজ এই পার্টটা, তার মানে এই পার্টটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ইয়েস্টারডে থাকলে এই অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বাকিটা তো আমার বের করতে সময় লাগে নাই। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে সরাসরি পাস্ট ফর্ম। তাহলে আই মেট অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, এই অংশটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। কারণ যে বলতেছে সে তো বলবে না, যে বলতেছে সে কি বলবে? যে আমি অ্যাক্সিডেন্ট করছি, এই জন্য এখানে আই বসছে, যে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম গতকাল। তাহলে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম গতকাল মানে আই মেট অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে। ব্যাস, এটা বের করে ফেললে পরেরটা ইজি। আর পরেরটা চিন্তা করো, তাহলে দ্য অরফান সেড দ্যাট, এই আইটা হি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিটটা পাস্ট পারফেক্ট হবে, আর ওই যে ইয়েস্টারডেটা দ্য প্রিভিয়াস ডে হবে। এবার তুমি মিলে দেখো কার সাথে মিলছে, দ্যাটস দ্য অ্যান্সার। শেষ। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট, দেখো আবার হয়ে গেছে সাবজাংটিভ ভার্ব। পরামর্শ দেওয়া, উপদেশ দেওয়া, আদেশ দেওয়া, কমান্ড করা, এগুলো হচ্ছে সাবজাংটিভ ভার্ব। আর সাবজাংটিভ ভার্বের পর এরপরে যদি কোনো ভার্ব বসে, সরাসরি ভার্বের বেস ফর্ম বসে, তাহলে স্টপ, বেস ফর্ম মানে কোনো এস হবে না, টু হবে না, এস বা ইএস কিছু হবে না, সরাসরি স্টপ স্মোকিং, তো সিগারেট খাওয়া ছেড়ে দাও। তাহলে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট, ভার্বের বেস ফর্ম স্টপ, তারপরে বাকি অংশ স্মোকিং। এডুকেশন ড্যাশ আওয়ার মাইন্ড অ্যান্ড ড্যাশ আওয়ার সেন্সিবিলিটি। আচ্ছা, এডুকেশন এনোবেলস আওয়ার মাইন্ড, অর্থাৎ এনোবেলস মানে হচ্ছে, নোবেল মানে কাউকে মহৎ ব্যক্তি, নোবেল, হি ইজ এ নোবেল ম্যান। আর এনোবেল হচ্ছে এটা একটা ভার্ব। নোবেল, শুধু নোবেল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যদি তুমি এন যুক্ত করে দাও, এন যুক্ত করে দিলে এটা ভার্ব হয়ে যায়। ইংলিশ গ্রামারে নর্মালি কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন ডেঞ্জার, এর আগে তুমি এন যুক্ত করে দাও, এন ডেঞ্জার, এটা ভার্ব। নোবেল একটা অ্যাডজেক্টিভ, এর আগে তুমি এন যুক্ত করে দাও, ইএন, এন, এন নোবেল, এটা একটা ভার্ব হয়ে যায়। তাহলে এন নোবেল মানে কাউকে পরিশুদ্ধ করা, বিশুদ্ধ করা। তাহলে এডুকেশন আমাদের মনকে বিশুদ্ধ করে। তাহলে এডুকেশন এনোবেলস আওয়ার মাইন্ড অ্যান্ড ড্যাশ আওয়ার সেন্সিবিলিটি অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি, অর্থাৎ আমাদের দায়িত্ব জ্ঞানকে
নতুন করে জাগিয়ে তোলে, ব্যাপারটা এরকম। তাহলে এডুকেশন এননবেলস আওয়ার মাইন্ড, অর্থাৎ এডুকেশন আমাদের মনকে বিশুদ্ধ বা পবিত্র করে এবং আমাদের দায়িত্ববোধকে জাগ্রত করে বা পরিবর্তন করে। অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি, অর্থ অনুযায়ী এই একটাই মিলে, বাকিগুলা মিলে না। ট্রেনস আওয়ার মাইন্ড, এডুকেশন আমাদের মনকে শিক্ষা দেয়। কন্ট্রিবিউটস আওয়ার সেন্সিবিলিটি, অর্থ অনুযায়ী এগুলো মিলে না আসলে, বুঝছো? বুঝছো? কন্ট্রিবিউটস, ঠিক আছে, এগুলো কন্ট্রিবিউটস টু হবে, কন্ট্রিবিউটস টু আওয়ার সেন্সিবিলিটি। কন্ট্রিবিউট হচ্ছে এমন একটা ভার্ব যার পরে টু বসে, যার পরে টু বসে, অপশনে কোথাও টু নাই, এই জন্য এটা হচ্ছে না, এই জন্য এটা বাদ। এইগুলাও মিলে না আসলে, হ্যাঁ, এগুলাও টেন্স অনুযায়ী মিলে না। ইমপ্রেস হবে না, ইমপ্রেসেস হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস বা ইএস হবে, বুঝছো? বাকিগুলা একটু ভুল আছে। এডুকেশন অ্যাট্রাক্টস আওয়ার মাইন্ড, এডুকেশন আমাদের মনকে আকর্ষিত করে, এটা অর্থ অনুযায়ী মিলে না, বুঝছো? অর্থ অনুযায়ী প্লাস টেন্স অনুযায়ী এটাই ঠিক আছে, ওকে। আর এখানে কন্ট্রিবিউটস বসাইলে কন্ট্রিবিউটস এর পরে টু বসতো, এটা নাই এখানে, সো এই জন্য এইটাই অ্যান্সার। আই এম শিওর আই ড্যাশ হিম 3 years ago, এইটুকু বাদ দাও, আই এম শিওর বাদ দাও। আমি তাকে 3 বছর আগে দেখেছিলাম, 3 বছর আগে দেখেছিলাম, তাহলে অবশ্যই কি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে স, ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আই এর পরে ভার্বের পাস্ট ফর্ম স। এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বসবে, তাহলে ড্যাশ আর্থকুয়েক ক্যান বি ডিভাস্টেটিং ইফ ইউ ডোন্ট টেক ড্যাশ নেসেসারি প্রিকশনস। তাহলে এটা হবে কি জানো? অ্যান আর্থকুয়েক, আর্থকুয়েক ই দিয়ে স্টার্ট, ভাওয়েল দিয়ে স্টার্ট, তাহলে ভাওয়েল দিয়ে স্টার্ট হইলে তাহলে তার আগে অ্যান বসে, অ্যান আর্থকুয়েক, মানে একটা ভূমিকম্প মারাত্মক হতে পারে যদি তুমি দরকারি পদক্ষেপ না নাও, বা দরকারি প্রিকশনস আগে থেকেই যদি দরকারি পদক্ষেপ না নাও, তাহলে ইফ ইউ ডোন্ট টেক দ্য নেসেসারি প্রিকশনস, দ্য নেসেসারি প্রিকশনস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো প্রিকশনস হচ্ছে নাউন, দেখো প্রিকশনস হচ্ছে তোমার এখানে নাউন, নাউনের আগে বসছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের আগে দা বসে, বুঝছো? এটা আর্টিকেল পড়লে দেখবা এখানে প্রিকশনস হচ্ছে নাউন, নাউনের আগে হচ্ছে নেসেসারি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে মানে আর্টিকেলে দেখবা দা বসে। যেমন যেমন এটা আরেকটা এক্সাম্পল আছে, দা রিচ আর হ্যাপি, যে ধনীরাই সুখী থাকে, কথার কথা, দা রিচ আর হ্যাপি, ধনীরাই সুখী থাকে। দেখো যদিও এখানে দা রিচ, যাই হোক, মানে রিচ নর্মালি তো আমরা অ্যাডজেক্টিভ অর্থে ইউজ করি, তো এই তো নর্মালি আর কি, এটা নর্মাল নিয়ম, তার আগে হচ্ছে দা বসে। যদিও এখানে রিচ আসলে অ্যাডজেক্টিভ না, এটা নাউন হয়ে গেছে, এটা সাবজেক্ট হিসেবে বসছে, এটা অ্যাকচুয়ালি এখানে নাউন, বুঝছো? যাই হোক, এটা আসলে এক্সাম্পল এইভাবে, এটা তাহলে পারফেক্ট এক্সাম্পল আসলে না, যাই হোক, বুঝছো? মানে অ্যাডজেক্টিভের আগে দা, মানে দা বসে, তো এটা অ্যাডজেক্টিভ, তার আগে হচ্ছে দা বসবে। আর আর্থকুয়েক এটা ভাওয়েল দিয়ে স্টার্ট, ই দিয়ে স্টার্ট, এ ই আই ও ইউ, তাহলে এর আগেরটা অ্যান বসবে, তাহলে অ্যান আর্থকুয়েক ক্যান বি ডেভাস্টেটিং ইফ ইউ ডোন্ট টেক দ্য নেসেসারি প্রিকশনস, ঠিক আছে? ওকে। ড্যাশ অফ দ্য টু নেইবার্স ড্যাশ গিল্টি। আচ্ছা, জিনিসটা হচ্ছে এইখানে মানে দুইজন প্রতিবেশীর মধ্যে কেউই দোষী না। দেখো জিনিসটা হচ্ছে আইদার অর বা নাইদার নর, এদের মধ্যে বেসিক পার্থক্য আছে, তুমি কি জানো? আইদার মানে দুইজনের একজন, আর নাইদার মানে কেউই না। তো আইদার অথবা নাইদারের পরে দেখো এখানে একটা ব্যাপার আছে, আইদার অফ অথবা আরেকটা জিনিস হচ্ছে নাইদার অফ, এদের মানে আছে, এদের মানেটা কি জানো? আইদার অফ এর মানে হচ্ছে দুইজনের মধ্যে একজন, আর নাইদার অফ, নাইদার মানে কি? নট আইদার, অর্থাৎ দুইজনের মধ্যে একজনও না, মানে কেউই না। আমার কথা বুঝছো? তাহলে আইদার অফ মানে দুইজনের মধ্যে একজন, নাইদার মানে হচ্ছে নট আইদার, অর্থাৎ দুইজনের মধ্যে একজনও না। আচ্ছা, তো যাই হোক, আইদার অফ, নাইদার অফ, যাই হোক, এর পরের ভার্বটা হলো সিঙ্গুলার হয়। কেন সিঙ্গুলার হয়? এটার মানে হচ্ছে দুইজনের মধ্যে একজন, তো একজনই তো সিঙ্গুলার। আর নাইদার হচ্ছে কেউই না, কেউই না মানেও এটাও সিঙ্গুলার। তাহলে বুঝছো, দুইজনের মধ্যে একজন, একজন যেহেতু সিঙ্গুলার, আবার নাইদার অফ মানে কেউই না, এটাও সিঙ্গুলার। তো এখন দেখো, যেহেতু এখানে অফ আছে, তাহলে অফের আগে হয় আইদার বসবে, নয়তো নাইদার বসবে। আচ্ছা, এখানে আইদার বসতে পারতো, এ নম্বরটা অ্যান্সার হইতো, বাট প্রবলেম হচ্ছে তাহলে তখন দেখো আইদার অফ দ্য টু নেইবার্স ইজ গিল্টি হইতো, যে দুইজনের মধ্যে একজন দোষী। বাট প্রবলেমটা হচ্ছে অপশনে এখানে আর আছে,
আইদার ঠিক আছে, ধর আমি যদি এখানে আইদার বসাইতাম, আইদার অফ দ্য টু নেইবার্স ইজ গিলটি, অর্থাৎ দুইজনের মধ্যে যে কোনো একজন দোষী, ঠিক আছে। আইদার অফ ঠিক আছে, কিন্তু তখন দুজনের মধ্যে যে কোনো একজন, তাহলে ভার্বটা সিঙ্গুলার হইতো, ইজ হইতো। বাট প্রবলেমটা হচ্ছে অপশনে তো এখানে ইজ নাই, এই জন্য এ নম্বরটা অ্যান্সার হচ্ছে না। সেম ভাবে এনি হবে না, অফের আগে নর্মালি আইদার বসে নয়তো নাইদার বসে, এটা বেশি পারফেক্ট এইগুলা, এই জন্য অ্যান্সারটা হচ্ছে আসলে সি নম্বরটা, এই জন্য সি নম্বরটা হচ্ছে অ্যান্সার, যে নাইদার অফ দ্য টু নেইবার্স ইজ গিলটি, যে দুইজনের মধ্যে কেউই দোষী না, গ্রামার অনুযায়ী অর্থ অনুযায়ী ঠিক আছে, যে নাইদার অফ দ্য টু নেইবার্স সিঙ্গুলার, এই জন্য ইজ গিলটি, ঠিক আছে। ওকে, ইন ম্যাথমেটিক্স দ্য টার্ম সলিড ডেসক্রাইবস আ জিওমেট্রিক ফিগার, এই ফিগারের নিচে একটা আন্ডারলাইন হবে, এখানে একটা আন্ডারলাইন উঠে নাই, আন্ডারলাইন হবে উইথ 3 ডাইমেনশনস, হেয়ার দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। আচ্ছা, মানে ম্যাথমেটিক্সে অর্থাৎ গণিতে সলিড মানে হচ্ছে ঘনবস্তু, ঠিক আছে। ঘনবস্তু, ঘনবস্তু হচ্ছে এমন একটা জ্যামিতিক আকৃতি যার 3টা ডাইমেনশন আছে। 3টা ডাইমেনশন বলতে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এটা বোঝাচ্ছে। তাহলে এখানে ফিগার বলতে আসলে আকৃতি বোঝায়, যে ম্যাথমেটিক্সে বা গণিতে ঘনবস্তু হলো এমন একটা জ্যামিতিক আকৃতি যার 3টা ডাইমেনশন, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। তাহলে ফিগার বলতে আসলে আকৃতি বোঝায়। তাহলে হেয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু, আকৃতি বোঝায়। তাহলে আকৃতির আরেকটা ভালো ইংলিশ হচ্ছে শেপ। তাহলে ফিগার বলতে যা বোঝায়, শেপ বলতে তাই বোঝায়। ওকে, দ্য স্টুডেন্টস রিয়েলি ডু সিম টু লুক আপ টু দেয়ার টিচার। আচ্ছা, লুক আপ টু মানে হচ্ছে কাউকে পছন্দ করা বা কাউকে শ্রদ্ধা করা, আসলে পছন্দ না, শ্রদ্ধা করা। তাহলে ছাত্র ছাত্রীদেরকে দেখে মনে হয় যে তারা তাদের শিক্ষককে অনেক শ্রদ্ধা করে। তাহলে লুক আপ টু মানে শ্রদ্ধা করা বা পছন্দ করা। তাহলে অ্যাডমায়ার, অ্যাডমায়ার মানে শ্রদ্ধা বা পছন্দ করা। হিজ মাস্টার ড্যাশ অ্যাংরি উইথ হিম ইভেন হোয়েন হি ইজ লেট। আচ্ছা, এর মানে হচ্ছে তার মালিক বা প্রভু, ঠিক আছে, তার সাথে কখনোই রাগ করে না যদিও সে লেট করে। ইভেন হোয়েন হি ইজ লেট, এর মানে হচ্ছে এটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে, যে সে লেট করলেও তার মালিক তাকে কিছু বলে না বা তার সাথে কখনোই রাগ করে না। অর্থাৎ সে লেট করলেও তার সাথে কখনো রাগ করে না, ব্যাপারটা এইভাবে বুঝাইছে। তাহলে সে লেট করলেও কখনো রাগ করে না, তাহলে এটা হবে হিজ মাস্টার ইজ নেভার অ্যাংরি উইথ হিম ইভেন হোয়েন হি ইজ লেট, সে দেরি করলেও তার উপর রাগ করে না। তাহলে হিজ মাস্টার ইজ নেভার অ্যাংরি উইথ হিম ইভেন হোয়েন হি ইজ লেট। মে আই হ্যাভ সাম স্প্যাগেটি, আই রিয়েলি লাইক ইটিং। আচ্ছা, স্প্যাগেটি হচ্ছে, এটা তোমরা যদি ফাস্ট ফুড যারা খাও, স্প্যাগেটি হচ্ছে এক ধরনের নুডলস জাতীয় খাবার, ঠিক আছে। তাহলে নুডলস জাতীয় খাবার, তাহলে আই রিয়েলি লাইক ইটিং ড্যাশ। আচ্ছা, এরপরে কি বসবে? দা স্প্যাগেটি, এ স্প্যাগেটি, অ্যান স্প্যাগেটি, নাকি কিছুই বসবে না, আর্টিকেল বসবে না? আচ্ছা, স্প্যাগেটি হচ্ছে একটা খাবারের নাম, নুডলস জাতীয় খাবারের নাম। তাহলে নুডলস জাতীয় খাবার বা যাই হোক একটা খাবারের নাম, খাবারের নামের আগে আর্টিকেল বসে না, অর্থাৎ খাবারের নামের আগে এ এন দা কিছুই বসে না। তাহলে এটা অ্যান্সার হবে আই রিয়েলি লাইক ইটিং স্প্যাগেটি। অর্থাৎ এখানে কোনো আর্টিকেল হবে না, খাবারের নামের আগে আর্টিকেল হয় না, তাহলে এ এন দা কিছুই বসবে না, শুধু স্প্যাগেটি হবে। আপন ড্যাশ দ্য হল হি ফাউন্ড এভরিওয়ান ওয়েটিং ফর হিম। বলো, আপন এটা কি? প্রিপোজিশন। মনে করে দেখো, আজকের ক্লাসের শুরুর দিকেও বলছি, প্রিপোজিশন কার আগে বসে? নাউন, প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভের আগে বসে। আচ্ছা, তাহলে প্রিপোজিশন যেহেতু নাউনের আগে বসে, তাহলে আমরা উল্টা হবে চিন্তা করি, প্রিপোজিশনের পরে নাউন বসে। প্রিপোজিশন যেহেতু, প্রি মানে কি আগে, পজিশন মানে পজিশন, তাহলে কার আগের পজিশন? নাউনের আগের পজিশন। তাহলে এই ব্যাটা যদি নাউনের আগে বসে, তাহলে এই ব্যাটার পরে নাউন বসবে। উল্টা করে যদি আমরা চিন্তা করি, তাহলে প্রিপোজিশনের পরে এই জায়গায় নাউন বসবে। বলো, ভার্বকে নাউনে রূপান্তর করার সবচেয়ে ফেমাস উপায় হচ্ছে ভার্বের সাথে আইএনজি করে দাও, জিরান্ড হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে ভার্বের সাথে আইএনজি করে দাও, জিরান্ড হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে এটা এন্টারিং হবে। তাহলে আপন এন্টারিং দ্য হল, এটুকু ঠিক হয়ে গেল। হি ফাউন্ড এভরিওয়ান ওয়েটিং ফর হিম ড্যাশ হি, এটা একটা ট্যাগ কোশ্চেন। তাহলে আমরা কি বলছিলাম? ট্যাগ কোশ্চেন অলওয়েজ প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী হয় বা প্রিন্সিপাল পার্টটা হয়। তাহলে এখানে মেইন পার্ট হচ্ছে হি ফাউন্ড এভরিওয়ান ওয়েটিং ফর হিম, এটাই হচ্ছে মেইন পার্ট। তাহলে এই পার্ট অনুযায়ী এখন ট্যাগ কোশ্চেন হবে। তাহলে বলো, এটা কি টেন্সে আছে? ফার্স্ট কথা হচ্ছে এটা হি, এই জন্য লাস্টে হি বসছে সাবজেক্ট। আর এটা পাস্ট টেন্সে আছে, হি ফাউন্ড পাস্ট ফর্ম, পাস্ট টেন্সে আছে, তাহলে ডিডেন্ট, তাই না? তাহলে ডিডেন্ট হি। তাহলে আপন এন্টারিং দ্য হল হি ফাউন্ড এভরিওয়ান ওয়েটিং ফর হিম
তাহলে এটা পাস্ট টেন্স, তাহলে ডিড হবে। আর দেখো এই পার্টটা পজিটিভ, পজিটিভ বলতে এখানে কোনো নট নাই, নট নাই, তাহলে এই পার্টটা পজিটিভ হলে ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হয়। যেমন তোমার 2টা বাচ্চা আছে, তাই না? দেখো তোমার 2টা বাচ্চা আছে, এই পার্টটা পজিটিভ, এই জন্য ট্যাগ কোশ্চেনে আমরা আবার বলতেছি তাই না, না মানে নেগেটিভ করতেছি, তাহলে এই পার্টটা পজিটিভ, এটা হবে নেগেটিভ, তাহলে এবং পাস্ট টেন্স, তাহলে ডিডন্ট হি। তাহলে আপন এন্টারিং দ্য হল হি ফাউন্ড এভরিওয়ান ওয়েটিং ফর হিম, ডিডন্ট হি, এটা হচ্ছে অ্যান্সার। দেখছো, দ্য ফাদার অ্যালং উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড সাম নেইবার্স ড্যাশ আ ক্লিনিং ক্যাম্পেইন। দেখছো কি বলছিলাম, অর বা নট থাকলে একমাত্র সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, এছাড়া উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো হাবিজাবি যাই থাকুক অলওয়েজ ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে অ্যালং উইথ, টুগেদার উইথ, যাই থাকুক, উইথ যাই থাকুক, এগুলো থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। একমাত্র অর বা নট থাকলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তো এখানে অর বা নন নাই, তাহলে বাকি যাই থাকুক ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী হচ্ছে ভার্ব হবে। তাহলে এখানে ফার্স্ট সাবজেক্ট হচ্ছে দা ফাদার, এটা একটা সিঙ্গুলার, তাহলে এটা সিঙ্গুলার হবে, সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব, তাহলে ইজ হবে। তাহলে দা ফাদার ইজ গোয়িং টু স্টার্ট এ ক্লিনিং ক্যাম্পেইন। দেখছো, এটা তোমরা অনেকেই ভুল করতা। তাহলে এটা অ্যালং উইথ বা হাবিজাবি যাই থাকুক, অর বা নট থাকলে একমাত্র সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, এছাড়া বাকি সব ক্ষেত্রে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে ফার্স্ট সাবজেক্ট হচ্ছে দা ফাদার, তাহলে এই অংশটা হচ্ছে সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার মানে ইজ গোয়িং টু স্টার্ট এ ক্লিনিং ক্যাম্পেইন। হি শোড আস 2 অ্যাপার্টমেন্টস বাট উই লাইকড নাইদার অফ দেম। এটার মানে হচ্ছে সে আমাদেরকে 2টা অ্যাপার্টমেন্ট দেখাইলো কিন্তু আমাদের কোনোটাই পছন্দ হয় নাই। বাট দিয়ে এখানে নেগেটিভ অর্থ বোঝাচ্ছে, বাট, বাট হচ্ছে কিন্তু, যে সে আমাদেরকে 2টা অ্যাপার্টমেন্ট দেখালো কিন্তু আমাদের কোনোটাই পছন্দ হয় নাই। তাহলে এখানে বাট বলতে নেগেটিভ অর্থ বোঝাচ্ছে, তাহলে উই লাইকড নাইদার অফ দেম অর্থ অনুযায়ী বসাইতে হবে। যদি এখানে বাটের বদলে অ্যান্ড বসতো, কথার কথা, দেখো তো সেন্টেন্সটা কেমনে চেঞ্জ হয়ে যায়। দেখো, বাটের বদলে যদি কোনো কারণে অ্যান্ড বসতো তাহলে কি হইতো জানো, যে সে আমাদেরকে 2টা অ্যাপার্টমেন্ট দেখাইছে এবং আমরা 2টাই পছন্দ করছি, তখন অ্যান্সারটা এরকম হইতো, সে আমাদেরকে 2টা অ্যাপার্টমেন্ট দেখাইছে এবং, এবং দ্বারা কিন্তু পজিটিভ বুঝায়, তাহলে সে আমাদেরকে 2টা অ্যাপার্টমেন্ট দেখিয়েছে এবং আমরা 2টাই পছন্দ করেছি, তাহলে 2টাই পছন্দ করেছি মানে কি বোথ অফ দেম, তখন বোথ হইতো অ্যান্সারটা। বাট এখানে বাট থাকার কারণে বাট হচ্ছে নেগেটিভ অর্থ বুঝায়। তুমি নিজেই চিন্তা করো, সে আমাদেরকে 2টা অ্যাপার্টমেন্ট দেখিয়েছে বাট বা কিন্তু আমাদের কোনোটাই পছন্দ হয় নাই, তাহলে বাট বা কিন্তু দিয়ে নেগেটিভ বুঝায়। সে আমাদেরকে 2টা অ্যাপার্টমেন্ট দেখিয়েছে কিন্তু কোনোটাই পছন্দ হয় নাই, তাহলে কোনোটাই পছন্দ হয় নাই মানে নাইদার অফ দেম। বুঝছো এবার? ক্লিয়ার? তাহলে বুঝছো, বাটের জায়গায় অ্যান্ড থাকলে বোথ হইতো। বুঝছো? দেখছো, এইভাবে তোমাদেরকে বেসিক ধরে পড়াচ্ছি। উই ড্যাশ অন টাইম ফর দ্য মিটিং দ্য ডে বিফোর। আচ্ছা, মানে হচ্ছে দেখো এখানে অপশনগুলো দেখো, উই অ্যারাইভ বেয়ারলি, বেয়ারলি মানে কোনো মতে, বেয়ারলি মানে কোনো মতে, কোনো মতে। তাহলে প্রথম কথা হচ্ছে দ্য ডে বিফোর মানে কি, আগের দিন। আচ্ছা, এখানে আসলে একটা জিনিস বাদ পড়ে গেছে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে মানে গত পরশু, ইয়েস্টারডে বাদ পড়ে গেছে। যাই হোক, যে গত পরশু আমরা কোনো মতে ঠিক সময় হচ্ছে মিটিং এ পৌঁছেছিলাম। যাই হোক, তাহলে এটা হোক গত পরশু মানে কি, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, খুব ভালো কথা। তাহলে আমরা গত পরশু কোনো মতে হচ্ছে পৌঁছাইছি, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কেমনে বুঝলাম? কারণ গত পরশু বা এটা মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হইলে এবার তুমি আমারে বলো সাবজেক্টের পরে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হয়। অ্যারাইভ কিন্তু ভার্বের পাস্ট ফর্ম না, এটা বাদ। হ্যাভ অ্যারাইভড এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, জীবনও হবে না। কুড অ্যারাইভ বেয়ারলি, এটাও কুড না, সরাসরি ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে উই বেয়ারলি অ্যারাইভড, দেখো এই যে ভার্বের পাস্ট ফর্ম, আর বেয়ারলি মানে কোনো মতে, তো উই বেয়ারলি অ্যারাইভড অন টাইম ফর দ্য মিটিং দ্য ডে বিফোর ইয়েস্টারডে, অর্থাৎ আমরা গত পরশু কোনো মতে ঠিক সময়ে হচ্ছে মিটিংয়ে পৌঁছেছিলাম। তাহলে ভার্বের পাস্ট ফর্ম, এই জন্য অ্যারাইভড হবে সরাসরি, আর বেয়ারলি মানে কোনো মতে। ইফ আই হ্যাড নট মিসড দ্যাট প্লেন, দেখো যদি নদীর 3 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র কেমনে দেখো, হ্যাড নট মিসড, হ্যাডের পরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এই অংশটাও পাস্ট পারফেক্ট হবে, তবে উড হ্যাভ দিয়ে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে উড হ্যাভ বসবে, আর উড হ্যাভের পরে যেই ভার্বই বসুক সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে উড হ্যাভের পরে বি ভার্ব বসছে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি, এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, আর এটার পাস্ট
পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, বি ওয়াজ বিন, ছোটবেলায় পড়ছো, বুঝছো? এই অংশটা পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে যদি নদীর মতো এই অংশটাও পাস্ট পারফেক্ট করতে হবে, তবে উড হ্যাভ দিয়ে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে প্রথমে বসবে উড হ্যাভ, বুঝতেই পারতেছো অপশনে আর উড হ্যাভ নাই, এটাই হচ্ছে অ্যান্সার। আর যদি আরেকটু সুন্দর করে বুঝতে চাও, উড হ্যাভের পরে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো এখানে বি হচ্ছে নিজেই ভার্ব, বি ভার্ব, এই বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়ার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তাহলে উড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এই জন্য বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, এই জন্য বিন বসছে, যে আই উড হ্যাভ বিন ডেড নাও। ক্লিয়ার? সব কিছু বুঝাই দিলাম। দ্য ফার্মার্স, আচ্ছা এটার অ্যান্সার নেই, এটার একটু অ্যান্সারটা আসে নাই, একটু ভুলভাল অ্যান্সার আসে, সময় নষ্ট করে লাভ নাই। দ্য স্টিম ইঞ্জিন ওয়াজ ড্যাশ বাই জেমস ওয়াট। আচ্ছা, আবিষ্কার করা, ইংলিশ গ্রামারে দুইটা জিনিস আছে, ডিসকভার মানেও আবিষ্কার করা, ইনভেন্ট মানেও আবিষ্কার করা। দেখো ইংলিশ গ্রামারে আবিষ্কারের দুইটা অর্থ আছে, ডিসকভার মানেও আবিষ্কার করা, আবার হচ্ছে তোমার ইনভেন্ট মানেও আবিষ্কার করা। আমি তোমার এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা দেখাই। হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য দেখাই। ডিসকভার মানেও আবিষ্কার করা, আবার এদিকে হচ্ছে ইনভেন্ট মানেও আবিষ্কার করা, দুইটা মানে আবিষ্কার করা। কিন্তু ডিসকভারি হচ্ছে মানে ইংলিশ গ্রামারে এগুলো কাছাকাছি অর্থ, কিন্তু কাছাকাছি অর্থ হলে এদের মধ্যে পার্থক্য আছে। ইনভেন্ট মানেও আবিষ্কার করা, বাংলায় দুইটা অর্থ সেম, কিন্তু ইংলিশে এদের মধ্যে পার্থক্য আছে। ডিসকভার হচ্ছে প্রকৃতিতে মনে করো আগে থেকেই ছিল এরকম কোনো কিছুকে বের করা, আবিষ্কার করা। যেমন হাইড্রোজেন, মানুষ ল্যাভয়েসিয়ে 1774 সালে, খুব সম্ভবত আমি যদি সাল ভুল না করি, 1774 সালে ল্যাভয়েসিয়ে হাইড্রোজেন আবিষ্কার করছে। তার মানে কি, ল্যাভয়েসিয়ে 1774 সালে হাইড্রোজেন আবিষ্কার করছে, এর আগে কি হাইড্রোজেন ছিল না? অবশ্যই ছিল। প্রকৃতিতে হাইড্রোজেন একদম জন্ম থেকেই ছিল, কিন্তু সে আবিষ্কার করছে 1774 সালে। তাহলে প্রকৃতিতে যেই জিনিসটা আগে থেকেই ছিল বাট পরবর্তীতে কেউ এটাকে খুঁজে বের করছে, এটাকে বলা হয় ডিসকভার। যেমন ল্যাভয়েসিয়ে হাইড্রোজেন আবিষ্কার করছে, এটার ইংলিশ হবে ল্যাভয়েসিয়ে ডিসকভার্ড হাইড্রোজেন। ক্যাভেন্ডিস অক্সিজেন আবিষ্কার করছে, তার মানে কি ক্যাভেন্ডিসের অক্সিজেন আবিষ্কার করার আগে কি প্রকৃতিতে অক্সিজেন ছিল না? অবশ্যই ছিল। তাহলে ও জাস্ট আবিষ্কার করছে, খুঁজে বের করছে, এই জন্য এটা হবে ক্যাভেন্ডিস ডিসকভার্ড অক্সিজেন। তাহলে প্রকৃতিতে আগে থেকেই ছিল এরকম কোনো জিনিসকে খুঁজে বের করলে এটাকে বলা হয় ডিসকভার ইংলিশ গ্রামারে। যেমন গ্র্যাভিটি, নিউটন ডিসকভার্ড গ্র্যাভিটি। মহাকর্ষ আগে থেকেই ছিল, নিউটন খালি খুঁজে বের করছে। তাহলে আগে থেকেই প্রকৃতিতে ছিল, সেটাকে জাস্ট বিজ্ঞানীরা খুঁজে বের করছে, এরকম কিছু হইলে ডিসকভার হয় ইংলিশ গ্রামারে। আর ইনভেন্ট হচ্ছে এটা আগে ছিল না, নতুন করে তৈরি করা হয়েছে। যেমন বাষ্প ইঞ্জিন, বাষ্প ইঞ্জিন প্রকৃতিতে ছিল না, জেমস ওয়াট কি করছে, অনেকগুলো যন্ত্রপাতি একসাথে করে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করছে। ইঞ্জিন এটা প্রকৃতিতে আগে থেকেই ছিল না। অক্সিজেন আগে থেকেই ছিল, মহাকর্ষ আগে থেকেই ছিল, হাইড্রোজেন আগে থেকেই প্রকৃতিতে ছিল, কিন্তু বাষ্পীয় ইঞ্জিন প্রকৃতিতে আগে থেকেই ছিল না। জেমস ওয়াট অনেক কষ্ট করে বিভিন্ন মেশিনের পার্টসগুলোকে একসাথে করে ইঞ্জিন আবিষ্কার করছে। তাহলে যেটা আগে থেকে ছিল না প্রকৃতিতে, যেমন টেলিভিশন, আগে কি প্রকৃতির মধ্যে কি আকাশে বাতাসের মধ্যে টেলিভিশন ছিল? ছিল না। সেই সমস্ত জিনিসগুলাই ইনভেন্ট হয়। এই জন্য দ্য স্টিম ইঞ্জিন ওয়াজ ইনভেন্টেড বাই জেমস ওয়াট। বুঝছো? তাহলে প্রকৃতিতে আগে থেকেই ছিল, খুঁজে বের করছে, সেগুলো হচ্ছে ডিসকভার। আর প্রকৃতিতে ছিল না, একদম নতুন করে হচ্ছে যন্ত্রপাতি বানাইছে, সেগুলা হচ্ছে ইনভেন্ট। ক্লিয়ার? ওকে। দিস সর্ট অফ সিচুয়েশন উইল নট বি অ্যালাউড টু লাস্ট ফর লং। এখানে একটা ড্যাশ চিহ্ন আছে এখানে। তাহলে দিস সর্ট অফ সিচুয়েশন উইল নট বি অ্যালাউড টু লাস্ট ফর লং। লাস্ট ফর লং এটা একটা হচ্ছে ফ্রেজ আর কি, এর মানে হচ্ছে বেশি দিন। লাস্ট ফর লং মানে অনেক দীর্ঘদিন, তাহলে এটা একটা ফ্রেজ, তাহলে এখানে ফর বসে, লাস্ট ফর লং। এর মানে হচ্ছে এই ধরনের সিচুয়েশন বেশি দিন চলতে দেওয়া যাবে না, লাস্ট ফর লং। যেমন এই যে এখন ছিনতাইকারী বেড়ে গেছে, এগুলো বেশি দিন চলতে দেওয়া যাবে না, ঠিক আছে। শি ড্যাশ হার গ্র্যান্ডফাদার, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এই জিনিসটার মানে হচ্ছে সে তার দাদার মতো দেখতে হয়েছে। তাহলে কারো মতো দেখতে হওয়া, এটাকে বলা হয় টেক আফটার। টেক আফটার শব্দের মানে কারো মতো দেখতে হওয়া। তাহলে শি টেকস আফটার হার গ্র্যান্ডফাদার। বুঝছো? তাহলে অলওয়েজ মনে রাখবা, টেক আফটার মানে হচ্ছে কারো মতো দেখতে হওয়া। তাহলে শি টেকস আফটার হার গ্র্যান্ডফাদার। গেট মি এ গ্লাস অফ ওয়াটার।
আচ্ছা, এরপর একটা ট্যাগ কোশ্চেন কি হবে দেখো, এই ধরনের জিনিসের ক্ষেত্রে এটা তুমি কাউকে অনুরোধ করতেছো যে আমাকে এক গ্লাস পানি দাও, কাউকে অনুরোধ করলে এটা একটু এক্সেপশন, এটা ট্যাগ কোশ্চেনের একটু এক্সেপশন রুল। কাউকে অনুরোধ করলে এটা উইল ইউ বসে, যে আমাকে একটা পানি দাও, দিবা। তুমি কাউকে ভদ্র ভাষায় অনুরোধ করতেছো আমাকে কাজটা করে দাও, এখনই দে, এরকম করে বলো না। তুমি কি বলো, যে আমাকে কাজটি করে দাও, দিবা। দেখো, আমাকে কাজটি করে দাও এটা পজিটিভ, বাট এই ক্ষেত্রে তুমি কিন্তু আর নেগেটিভ ইউজ করো না। দেখো, তুমি নিজেই চিন্তা করো, তুমি কাউকে ভদ্রভাবে যদি বলো আমাকে হোমওয়ার্কটি করে দাও, তারপরে কি বলো, তাই না কি বলো, তুমি বলো না। তুমি কাউকে রিকোয়েস্ট করতেছো, তখন তুমি গলার সুরটা নরম করো, সুর নরম করে তুমি বলো তুমি আমাকে কাজটি করে দাও, দিবা। দেখছো, দিবা বলো, অর্থাৎ উইল ইউ। তাহলে রিকোয়েস্ট করলে উইল ইউ বসে, তখন আর ওই সূত্র হবে না যে ভাই এই অংশটা তো পজিটিভ, তাহলে এই অংশটা তো ভাই নেগেটিভ হবে ট্যাগ কোশ্চেনে, আপনি বলছিলেন না, এটা নর্মাল জিনিস, এটা তুমি অনুরোধ করতেছো। তুমি নিজে দেখো, তুমি যখন কাউকে অনুরোধ করো তখন তুমি এমনি বলো না যে আমাকে কাজটি করে দাও, তাই না, তুমি এটা বলো না। তখন তুমি বলো আমাকে কাজটি করে দাও, দিবা, নরম সুরে বলো, তাহলে উইল ইউ। আর যদি আরো ভালো ভদ্র ভাষায় বলো, অনুরোধ করলে, এটা একটু লিখে রাখো, অনুরোধ করলে, কাউকে অনুরোধ করলে হচ্ছে উইল ইউ বসে ট্যাগ কোশ্চেনে, যাই থাকুক সামনের অংশ, যাই থাকুক, কাউকে অনুরোধ করলে তুমি ট্যাগ কোশ্চেনে উইল ইউ বসে ভদ্র ভাষায়। আর যদি আরো ভদ্র ভাষায় কেউ বলে, কুড ইউ বসে। কুড ইউ হচ্ছে আরো বেশি ভদ্র ভাষায়। তাহলে অনুরোধ করলে উইল ইউ, আর বেশি ভদ্র ভাষায় অনুরোধ করলে কুড ইউ। তাহলে বেশি ভদ্র ভাষায় অনুরোধ করলে হচ্ছে কুড ইউ। বুঝছো, ব্যাপারগুলো হচ্ছে এরকম, যে আমাকে কাজটি করে দাও, দিবা, বেশি ভদ্র ভাষায় কুড ইউ, আর দিবা উইল ইউ। তাহলে অপশনে কুড ইউ নাই, একটাই আছে উইল ইউ। ঠিক আছে। এ কক অ্যান্ড বুল স্টোরি, এটা মানে হচ্ছে গাঁজাখুরি গল্প। এ কক অ্যান্ড বুল স্টোরি বলছিলাম না, ফ্রেজ থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, ফ্রেজ। এ কক অ্যান্ড বুল স্টোরি, এটার মানে হচ্ছে গাঁজাখুরি গল্প বা মিথ্যা গল্প, তাহলে ফুলিশ স্টোরি হবে। ঠিক আছে, ফুলিশ স্টোরি। আই শ্যাল ফরগিভ হিম ইফ হি ড্যাশ টু মি ফর হিজ মিসকন্ডাক্ট। আচ্ছা, দেখছো, এটা হচ্ছে ওই যে দেখো ইফ, আবার সেই যদি নদীর হচ্ছে প্রথম সূত্র, প্রথম অংশটা দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে ইফ যুক্ত পরের অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা অ্যাপোলোজাইজ হবে। আই শ্যাল ফরগিভ হিম ইফ হি অ্যাপোলোজাইজেস টু মি ফর হিজ মিসকন্ডাক্ট, আমি তাকে মাফ করে দিব যদি সে আমার কাছে ক্ষমা চায় তার দুর্ব্যবহারের জন্য, এরকম। তাহলে দেখছো, যদি নদী প্রথম অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে পরেরটা ইনডিফিনিট হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস বাই এস যুক্ত হয়েছে। দেখো, হ্যাড শি নোন অ্যাবাউট ইট শি ড্যাশ, আচ্ছা এখানে একটা ড্যাশ বসবে। দেখো, এটাও আসলে যদি নদী, অনেক সময় বলছিলাম না যে কন্ডিশনাল সেন্টেন্স অনেক সময় তোমার ইফ দিয়ে শুরু হয় না, সরাসরি হ্যাড দিয়ে শুরু হয়। ইফ দিয়ে শুরু হয় না, সরাসরি হ্যাড দিয়ে শুরু হয় অনেক সময়। তাহলে সরাসরি হ্যাড দিয়ে শুরু হয়েছে, বলো তো এই অংশটা কি? দেখো তো, এই অংশটা হচ্ছে তোমার, ফার্স্ট কথা, সরাসরি হ্যাড দিয়ে শুরু হয়েছে। হ্যাড শি নোন অ্যাবাউট ইট, দেখো হ্যাড আছে, আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে যদি নদীর 3 নম্বর সূত্র, এটা পাস্ট পারফেক্ট টেন্স হইলে ওই অংশটাও পাস্ট পারফেক্ট টেন্স হবে। কি দিয়ে হবে? উড হ্যাভ দিয়ে হবে। তাহলে শি উড হ্যাভ স্টেইড লঙ্গার, তাহলে এখানে উড হবে জাস্ট এই গ্যাপে, শি উড হ্যাভ স্টেইড লঙ্গার। দ্য ম্যান ইজ সো ইল দ্যাট হি ক্যান, মানে মানুষটা এতটাই অসুস্থ যে হি ক্যান হার্ডলি টক। আমি অবশ্যই তোমাকে কি বলছিলাম, হার্ডলি বা স্কার্সলি এগুলো নেগেটিভ বুঝায়, অর্থাৎ নাই বললেই চলে। দেখো, এটা মিলে গেছে, যে মানুষটা এতটাই অসুস্থ যে সে কথা বলতে পারে না বললেই চলে। বুঝছো, একটু আগে তোমাদের পড়াইছি, হার্ডলি বা স্কার্সলি এটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, এর মানে হচ্ছে নাই বললেই চলে, তো এখানে হার্ডলি বসবে, তাহলে অর্থ পূর্ণ হয়। যে দ্য ম্যান মানে লোকটা এতটাই অসুস্থ যে সে কথা বলতে পারে না বললেই চলে, তাহলে হি ক্যান হার্ডলি টক। দেখছো, বাকিগুলো অর্থ অনুযায়ী মিলবে না, ঠিক আছে। ইট ওয়াজ নট আনটিল শি অ্যারাইভড ইন ক্লাস ড্যাশ রিয়েলাইজড শি হ্যাড ফরগটেন হার বুক। আচ্ছা,
ইট ওয়াজ নট আনটিল শি অ্যারাইভড ইন ক্লাস, মানে ক্লাসে আসার আগে সে বুঝতে পারে নাই, ক্লাসে আসার পরে বুঝতে পারছে যে সে তার বই আনতে ভুলে গেছে। এর মানে হচ্ছে ইট ওয়াজ নট আনটিল শি অ্যারাইভড ইন ক্লাস ড্যাশ রিয়েলাইজড শি হ্যাড ফরগটেন হার বুক, মানে ক্লাসে আসার আগ পর্যন্ত সে টের পায় নাই, ক্লাসে আসার পরই সে বুঝতে পারছে যে তার বইটা আসছে। যাই হোক, এটা হচ্ছে দুইটা ক্লজ। এই দুইটা ক্লজকে যুক্ত করতে গেলে দুইটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এই অংশটা হচ্ছে এখানে দুইটা ক্লজ। এর মধ্যে প্রথম অংশটা দেখো, এই অংশটা যদি বাদও দিয়ে দেই, ইট ওয়াজ নট আনটিল শি অ্যারাইভড ইন ক্লাস, সে ক্লাসে আসার আগে বুঝতে পারে নাই। তাহলে বুঝছো, তাহলে এখানে দুইটা ক্লজ, এই দুইটা ক্লজকে আমি যুক্ত করতেছি। তাহলে ইংলিশ গ্রামারে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, এই দুইটা ক্লজকে যুক্ত করতে দ্যাট বসে। ইংলিশ গ্রামারে সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ, এই দুইটা ক্লজকে কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত করতে দ্যাট বসে। তাহলে এখানে দ্যাট শি বসবে, দ্যাট হবে। তাহলে ইট ওয়াজ নট আনটিল শি অ্যারাইভড ইন ক্লাস দ্যাট শি রিয়েলাইজড শি হ্যাড ফরগটেন হার বুক। বুঝছো, কারণ এখানে দুইটা ক্লজ বা বাক্যাংশ আছে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ইংলিশ গ্রামারে এই দুইটা ক্লজকে যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হয়। সেই কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট বসে, তাহলে দ্যাট শি রিয়েলাইজড। মেরি ডিড নট ডু ওয়েল ইন দ্য ক্লাস বিকজ শি স্টাডিড ব্যাডলি। আচ্ছা, ব্যাডলি মানে খুব বাজে অবস্থা পড়াশোনার। দেখো, মেরি ডিড নট ডু ওয়েল ইন দ্য ক্লাস, দেখো এই অংশটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স না, যে মেরি ডিড নট ডু ওয়েল ইন দ্য ক্লাস। তাহলে এই অংশটা পাস্ট ইনডিফিনিট হইলে বিকজের পরের অংশটাও পাস্ট ইনডিফিনিট হবে, এটা পাস্ট ইনডিফিনিট হইলে এটাও পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে কি হবে, শি স্টাডিড ব্যাডলি। ব্যাডলি মানে পড়ে নাই বললেই চলে, এটাও নেগেটিভ, ওই যে এটাও নেগেটিভ, যে সে পড়ে নাই বললেই চলে। তাহলে মেরি ডিড নট ডু ওয়েল ইন দ্য ক্লাস, কারণ সে পড়ে নাই বললেই চলে। আর এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে এটাও পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট, তাহলে সাবজেক্টের পরে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম। আর ব্যাডলি মানে পড়ে নাই বললেই চলে, এটাই একমাত্র সঠিক, বাকিগুলা ঠিক না। শি স্টাডিড হ্যাড, এটা তো কিছুই হইলো না। শি ওয়াজ এ ব্যাডলি স্টুডেন্ট, কিছুই হয় না, ব্যাডলি স্টুডেন্ট বলে কিছু নাই। ব্যাড স্টুডেন্ট হইলে হবে, ব্যাড হইলে হইতো যে বিকজ শি ওয়াজ এ ব্যাড স্টুডেন্ট, খারাপ ছাত্রী, তাইলেও হইতো। ব্যাডলি স্টুডেন্ট কখনো হয় না, বুঝছো। শি সাকসিডেড টু স্টাডি প্রপারলি, ভাই ও যদি ভালো মতো পড়তেই পারে, ও তাহলে খারাপ কেন করলো? এটা অ্যান্সার হইলে তো অ্যান্সারে উল্টে যায়, যে মেরি পরীক্ষায় ভালো করে নাই কারণ সে অনেক ভালো মতো পড়ছে, হইলো অ্যান্সার, হইলো না, ঠিক আছে। ব্যাডলি মানে পড়ে নাই বললেই চলে। আচ্ছা, দ্য সিনোনিম অফ স্লাগিশ, এই যে বলছিলাম সিনোনিম একটা আসে, গত 5 বছরে 2টা প্রশ্ন পাবা, 5 বছরে মাত্র 2বার আসছে, তার মানে এটা আসলে আসে না বললেই চলে, আসলে একটা আসে। তাহলে দ্য সিনোনিম অফ স্লাগিশ, স্লাগিশ মানে স্লো, স্লাগিশ, এই যে স্লাগিশ, ধর আমি যে হাঁটতেছি, আস্তে 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 হাঁটতেছি, স্লাগিশ মানে স্লো। তোমাদের কিছু বন্ধু বান্ধব আছে না যে নড়তেই চায় না, স্লাগিশ। ক্লাইমেটোলজিস্টস ড্যাশ দ্যাট মিডওয়ে থ্রো নেক্সট সেঞ্চুরি টেম্পারেচার্স মে হ্যাভ রাইজেন বাই মাচ অ্যাজ 4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছে বা আবহাওয়াবিদরা প্রেডিকশন দিয়েছে যে পরের শতাব্দীর মাঝামাঝি সময়ে পৃথিবীর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তাহলে আবহাওয়াবিদরা যখন ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলে, তারা প্রেডিকশন দেয়, তাহলে প্রেডিক্ট হবে। তাহলে ক্লাইমেটোলজিস্টস প্রেডিক্ট দ্যাট মিডওয়ে থ্রু নেক্সট সেঞ্চুরি। আচ্ছা, রিডিং বুকস ড্যাশ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট। দেখো, তুমি এখানে বুকস থেকে অনেকে ধোকা খাবে, বুকস ভাইয়া প্লুরাল, তাহলে এখানে প্লুরাল বসবে না, এখানে সাবজেক্ট কোনটা, এখানে বুক সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে সবার প্রথমে যেটা বসছে সেটা। এখানে রিডিং, দেখো রিড হচ্ছে একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি বসছে এবং সেটা সাবজেক্ট হিসেবে বসছে। তাহলে ভার্বের সাথে আইএনজি হইলে এবং সেটা সাবজেক্ট হিসেবে বসলে অলওয়েজ তুমি মনে রাখবা সাবজেক্ট হিসেবে হচ্ছে নাউন বসে। তাহলে ভার্বের সাথে আইএনজি, এটা সাবজেক্ট হিসেবে নাউনের মতো কাজ করতেছে, তার মানে এটা আসলে জিরান্ড, কারণ ভার্বের সাথে আইএনজি বসে এটা যদি নাউনের মতো কাজ করে এটা জিরান্ড হয়। তাহলে এখানে জিরান্ড হচ্ছে রিডিং এবং এটাই সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে জিরান্ড, তাহলে এটা একটা সিঙ্গুলার। রিডিং পড়াশোনা করা, এটা একটা সিঙ্গুলার জিনিস, সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে রিডিং বুকস ইজ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট। ক্রিস্টাল ক্লিয়ার? আমি আরেকবার বলি, বুকস দেখে তোমার কাছে মনে হইতে পারে ভাই এটা প্লুরাল, রুকো যারা সাবার কারো, এটা এখানে সাবজেক্ট বুকস না, সাবজেক্ট হচ্ছে আসলে রিডিং, সেন্টেন্সের একদম প্রথমে বসছে রিডিং, রিডিং হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়।
এখন এই সাবজেক্ট হিসেবে রিডিং বসছে, রিড একটা ভার্ব, তাহলে ভার্বের সাথে আইএনজি হিসেবে সে নাউনের মতো সাবজেক্টে বসছে, তাহলে ভার্বের সাথে আইএনজি হয়ে যদি সে নাউন হয় তার মানে সে জিরান্ড, তার মানে এখানে জিরান্ড হচ্ছে সাবজেক্ট, আর জিরান্ড যখন সাবজেক্ট হিসেবে বসে সেটা অলওয়েজ সিঙ্গুলার হয়। বা তুমি নিজেই চিন্তা করো, রিডিং মানে পড়াশোনা করা, তো পড়াশোনা করা এটা কি প্লুরাল কিছু? পড়াশোনা করা এটা অলওয়েজ সিঙ্গুলার জিনিস বোঝায়, তো এই জন্য সাবজেক্ট সিঙ্গুলার ইজ হবে, বা জিরান্ড সাবজেক্ট হিসেবে বসলে অলওয়েজ ইজ হয়। দ্য ফ্রন অন দ্য ম্যানস ফেস showed that he was displeased. Here frown can be replaced by, দেখো ফ্রন মানে হচ্ছে এরকম, এরকম ভ্রু কুচকে দুইটা ভ্রুকে একসাথে নিয়ে আসে, এটাকে ফ্রন বলে। বলো এটা দিয়ে কি বুঝাচ্ছি? রাগ করছি বা বিরক্ত হয়েছি, তাই না? এটাই হচ্ছে ফ্রন। তাইলে ফ্রন মানে কি? রাগ করা বা বিরক্ত হওয়া, তাহলে লুক অফ অ্যাঙ্গার। মিতা হকস ডেথ ইজ অ্যান ইরেপেয়ারেবল লস ফর দ্য কান্ট্রি। আচ্ছা, এখন সমস্যাটা হয়েছে ইরেপেয়ারেবল তো সব জায়গায় আছে, লস বানানটা কি? দেখো ইরেপেয়ারেবল এটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন বসে, তাহলে অ্যাডজেক্টিভের পরের পার্টটা নাউন হবে। সমস্যা হচ্ছে লুজ, এটা বানান ভুল, লুজ বলে কিছু নাই, LOOS, লুজ বলে কিছু নাই, এটা ভুল, তাহলে এটা হবেই না। ইরেপেয়ারেবল একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ সাধারণত নাউনকে মডিফাই করে, এই জন্য অ্যাডজেক্টিভের পরে নাউন বসে ইংলিশ গ্রামারে, তাহলে এরপরে নাউন হইতে হবে। এই লুজ মানে পাতলা, মানে মিতা হকের মৃত্যু আমাদের দেশের জন্য পাতলা ক্ষতি, মানে পাতলা, এটা কিছু হইল না, এটা অর্থ অনুযায়ী এটা হইল না। এবার আসো, তাহলে অপশন বাদ থাকলো সি এবং ডি। আচ্ছা, এই যে লস, এই লস হচ্ছে ভার্ব, LOS, এই লস হচ্ছে ভার্ব, কিন্তু আমরা তো বলছি ইরেপেয়ারেবল মানে হচ্ছে অপরিবর্তনযোগ্য বা অপরিবর্তনযোগ্য ক্ষতি, বা কি বলে রিপেয়ার, মানে এটা কি বলবো, ইরেপেয়ারেবল হচ্ছে অপরিবর্তনযোগ্য বা হচ্ছে মানে যেটাকে আর কখনো মানে ঠিক করা যাবে না, মানে অবর্ণনীয় ক্ষতি বা অপূরণীয়, অপূরণীয় ক্ষতি। হ্যাঁ, ভালো বাংলা শব্দ মনে পড়ছে, অপূরণীয় ক্ষতি। তাহলে এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে হচ্ছে নাউন বসে, এই লস হচ্ছে নাউন না, এটা ভার্ব। এই লস হচ্ছে নাউন, LOSS, এটা হচ্ছে নাউন ডেফিনেটলি, এটা হচ্ছে নাউন, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন বসছে এবং সেই নাউনকে মডিফাই করতেছে, এটাই গ্রামার অনুযায়ী কারেক্ট, বুঝছো? তাহলে আজকে থেকে শিখলা লস এটা হচ্ছে নাউন, এই লস হচ্ছে ভার্ব, এই লুজ মানে ঢিলা, এটা অন্য অর্থ, আর এটা কত বানানি না। আই ডিড নট হ্যাভ ড্যাশ লাগেজ জাস্ট 2 স্মল ব্যাগ। আচ্ছা, এই যে এখানে লাগেজ, তারপরে হচ্ছে ফার্নিচার, দেখো আমি একটু বলে দিই, লাগেজ, ফার্নিচার, তারপরে হচ্ছে মানি, টাইম, তারপরে হচ্ছে তোমার রাইস, চাল, সুগার, অয়েল, ওয়াটার, এগুলা সব আনকাউন্টেবল নাউন। ইংলিশ গ্রামার এগুলাকে আনকাউন্টেবল বা অগণনাযোগ্য নাউন বলা হয়, মানে এগুলাকে গণনা করা যায় না। আর আনকাউন্টেবল নাউনের আগে মাছ, বেশি হইলে মাছ, আর কম বুঝাইলে লিটল বসে, বুঝছো? এগুলো আনকাউন্টেবল বা অগণনাযোগ্য নাউন। লাগেজ মানে ব্যাগপত্র, তুমি যখন কোথাও ঘুরতে যাও দেখবা অনেকগুলা ব্যাগ ট্যাগ নিয়ে যাও, গুনতে পারো, ধরো তুমি ঢাকা থেকে হচ্ছে বাড়ি গেছো, 15-20টা ব্যাগ নিয়ে গেছো, এত বেশি ব্যাগ তুমি গুনে শেষ করতে পারতেছো না, এই জন্য লাগেজকে ধরা হয়, গুনা যায় না। ফার্নিচার, তোমার বাসায় কয়টা ফার্নিচার আছে তুমি বলতে পারবা না। ফার্নিচার বলতে কিন্তু ছোট্ট কাঠের টেবিল, তারপরে টুল থেকে শুরু করে, পিড়ি থেকে শুরু করে যে কোনো কিছুকে বোঝায়, খাট পালঙ্ক থেকে শুরু করে যে কোনো কিছু। তুমি খেয়াল করো তোমার বাসায় কয়টা আসবাবপত্র আছে তুমি গুনতে পারতেছো না, অসংখ্য। তাহলে এই জন্য ফার্নিচার, লাগেজ, সময় গণনা করা যায় না, তুমি কি পরিমাণ সময় নষ্ট করছো গুনতে পারবা? তুমি বলবা, তুমি কি কখনো বলো ভাই আমি সারা জীবনে 5 বছর 4 মাস 7 দিন 2 ঘন্টা 53 সেকেন্ড সময় নষ্ট করছে, এমনি তুমি বলতে পারবা? জীবনও বলতে পারবা না। তাহলে এই জন্য টাইম গণনা করা যায় না। চাল, একটা চাল, 2টা চাল, 3টা চাল গুনতে পারবা? পারবা না। সুগার, চিনি গুনা যায় না। তেল গণনা করা যায় না, এগুলা পরিমাপ করা যায়, গণনা করা যায় না। বুঝছো, গণনা করা আর পরিমাপ করা দুই জিনিস। তুমি 1 লিটার 2 লিটার 3 লিটার তেল পরিমাপ করতে পারবা, কিন্তু গুনতে পারবা? একটা তেল, 2টা তেল, 3টা তেল, আমি গুনতে পারবা কিনা সেটা বুঝাচ্ছি। পানি গুনতে পারবা? চিনি গুনতে পারবা? চাল গুনতে পারবা? তাহলে এগুলো গণনাযোগ্য না।
মানি, আচ্ছা এই মানিও গণনাযোগ্য না। মানি বলতে কিন্তু আসলে দুনিয়ার যে কোনো অর্থ বোঝায়। আমি জানি এটা একটু তোমাদের এখন একটু প্রবলেম হবে, ভাই মানি তো গুণা যায়, তুমি টাকা গুনতে পারো, তুমি অর্থ গুনতে পারো না। মানি দিয়ে তো যে কোনো কিছু বুঝাইতে পারে, টাকা, ডলার, রুপি, ইউরো, সব যে কোনো কিছু বুঝাইতে পারে। আমার কথাটা কি বুঝছো? তুমি টাকা গুনতে পারো, কিন্তু মানি বা অর্থ সম্পদ তুমি গুনতে পারো না। এই জন্য এগুলো অগণনাযোগ্য নাউন। এগুলার আগে হচ্ছে বেশি বুঝাইলে মাছ, কম বুঝাইলে লিটল বসে। তাহলে আই ডিড নট হ্যাভ মাচ লাগেজ, জাস্ট 2 স্মল ব্যাগস। অর্থাৎ আমার কাছে খুব বেশি ব্যাগপত্র নাই, জাস্ট শুধু 2টা ব্যাগ আছে। তাহলে এটা আনকাউন্টেবল নাউন, এর আগে তাহলে মাচ অথবা লিটল বসবে। তবে অর্থ অনুযায়ী চিন্তা করলে এখানে মাচ বসবে, যে আই ডিড নট হ্যাভ মাচ লাগেজ। ওকে, উইদাউট দ্য রাইট সফটওয়্যার আই এম আফ্রাইড ইউ ক্যান নট। আচ্ছা, সফটওয়্যার থাকলে সেটা কোন একটা প্রোগ্রামে এক্সেস করা। আই এম আফ্রাইড ইউ ক্যানট অ্যাক্সেস দ্যাট পার্টিকুলার প্রোগ্রাম, মানে সফটওয়্যার থেকে কোন একটা প্রোগ্রাম এক্সেস বুঝায়, এটা কম্পিউটারের ভাষা এক্সেস। যেমন তুমি আমাদের এই যে www.rtdslive.com এই ওয়েবসাইটে গেলে তুমি অ্যাক্সেস করতে পারবা, ব্যাপারটা এরকম। ঠিক আছে, দ্য সিনোনিম অফ ইমানসিপেট। আচ্ছা, ইমানসিপেট মানে হচ্ছে কাউকে মুক্তি দেওয়া, কাউকে মুক্ত করা। দেখছো 5 বছরে মাত্র 2টা সিনোনিম আসছে। তাহলে টু সেট ফ্রি ফ্রম রেস্ট্রেন্ট অর বন্ডেজ। বাই হোম ড্যাশ, আচ্ছা এটা হচ্ছে একটা, এটার কাহিনীটা হচ্ছে, এটা অ্যাক্টিভ ভয়েস করো তুমি, হু ব্রোক দ্য গ্লাস, এটা অ্যাক্টিভ ভয়েস তাই না? হু ব্রোক দ্য গ্লাস, এটার তুমি প্যাসিভ ভয়েস করো। তাহলে কি বলবা? বাই হোম, বলো বাই হোম, এটার প্যাসিভ ভয়েস কি? ভয়েস চেঞ্জ শিখছো না ছোটবেলায়? তাহলে বাই হোম এটা কি? ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, তাই না? ছোটবেলায় তো এগুলা করে আসছো, করছো না? এগুলা তোমরা শিখছো না? বাই হোম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। তাহলে হু ব্রোক দ্য গ্লাস, বাই হোম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, দ্যাটস ইট। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস। তাহলে বাই হোম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। ওকে, উই ইনসিস্ট অন ড্যাশ লিভিং দ্য রুম। আচ্ছা বলো এটা কি? এটা প্রিপোজিশন। আজকে বারবার বলছি, প্রিপোজিশনের পরে হয় নাউন বসবে, নয়তো প্রোনাউন বসবে, নয়তো পজেসিভ অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইয়োর, ইয়োর হচ্ছে একটা পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি বলছি? যে প্রিপোজিশনের পরে নাউন, প্রোনাউন অথবা পজেসিভ অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে ইউ এর পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইয়োর, ইয়োর তোমার, তাহলে ইয়োর, তাহলে ইয়োর লিভিং দ্য রুম। আনএমপ্লয়মেন্ট ইজ অ্যান ইম্পেডিমেন্ট টু আওয়ার নেশনস ডেভেলপমেন্ট, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বলছিলাম যে একদম বেসিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইম্পেডিমেন্ট টু মানে হচ্ছে বাধা, একদম বেসিক। তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি 20-25টা সলভ করার মধ্যে একটা এটা পাবাই, বেসিক প্রশ্ন এগুলো। ইজ অ্যান ইম্পেডিমেন্ট টু আওয়ার নেশনস ডেভেলপমেন্ট, এটা বাধা, অর্থাৎ বেকারত্ব আমাদের জাতির উন্নতির পথে একটা বাধা। আর ইউ কনফিডেন্ট অফ, বলছিলাম একদম কমন আসবে। কনফিডেন্ট অফ মানে তুমি তোমার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট কিনা বা আত্মবিশ্বাসী কিনা। কনফিডেন্ট অফ ফ্যাসিলিটিস অফ দ্য নিউ কোভিড হসপিটাল, এখানে সাবজেক্ট কোনটা? ফ্যাসিলিটিস হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। ফ্যাসিলিটিস বলতে এখানে অনেকগুলা সুযোগ সুবিধা বোঝাচ্ছে, তাহলে এটা প্লুরাল। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে ভার্বগুলা প্লুরাল হবে, তাহলে আর হবে, আর হবে, ইজ কোনোদিনই হবে না, তাহলে আর হবে। তাহলে আর অ্যাজ গুড, আচ্ছা অ্যাজ গুডের পরে আবার অ্যাজ হয়, আর অ্যাজ গুড অ্যাজ, দেখো আর অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন দোজ অফ দ্য ওল্ড হসপিটাল। এখানে দোজ কেন বসছে? এই দোজ বলতে ওই সুযোগ সুবিধাকে বোঝাচ্ছে, অর্থাৎ এটার মানে হচ্ছে নতুন কোভিড হাসপাতালের সুযোগ সুবিধা পুরাতন হাসপাতালের সুযোগ সুবিধাগুলোর তুলনায় ভালো। তাহলে নতুন কোভিড হাসপাতালের সুযোগ সুবিধাগুলো পুরাতন হাসপাতালের সুযোগ সুবিধাগুলোর থেকে ভালো। তাহলে পুরাতন হাসপাতালের সুযোগ সুবিধাগুলো প্লুরাল, এই জন্য এখানে দোজ বসছে, প্লুরাল। বুঝছো? যে নতুন হাসপাতালের সুযোগ সুবিধাগুলো পুরাতন হাসপাতালের সুযোগ সুবিধাগুলোর থেকে ভালো। তাহলে সুযোগ সুবিধাগুলো প্লুরাল, এই প্লুরালকে এখানে দোজ দ্বারা প্রকাশ করা হয়েছে, দোজ হচ্ছে প্লুরাল, ঠিক আছে। তাহলে এটা দোজ হবে, আর বাকিটা তো বুঝতেছই, অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন দোজ অফ দ্য হসপিটাল। অ্যাজ গুডের পরে অ্যাজ হয়, এই অপশনটা পাইয়া। তাহলে এটা বুঝছো? এটা কেন হইল না? বেটার দেন দোজ এখানে বসে নাই, হইল না।
এটা কেন হলো না ভাইয়া, এখানে তো দোষ বসছে, তাহলে কেন হলো না? এখানে এই জায়গাটায় ঝামেলা দেখো, অ্যাজ গুডের পরে অ্যাজ হয়, অ্যাজ গুড অ্যাজ কমপ্লিট করতে হবে, তো সামনে অ্যাজ বসায় গুড বসাইলে পরে আরেকটা অ্যাজ হবে, কিন্তু এখানে আরেকটা অ্যাজ নাই, এই জন্য এটা হয় নাই। তাহলে ফ্যাসিলিটিস অফ দ্য নিউ কোভিড হসপিটাল আর অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন ওই সুযোগ সুবিধাগুলো, তার মানে দোজ প্লুরাল, দোজ অফ দ্য ওল্ড হসপিটাল। ক্লিয়ার? তাহলে বুঝছো? ঠিক আছে, তাহলে এইভাবেই তোমরা হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচগুলা তোমরা যুক্ত হয়ে যেতে পারো। যাই হোক, আমাদের আসলে শেষ অ্যাকচুয়ালি, বুঝছো, এটাই লাস্ট ছিল। তো ভালো মতো ফাটায় হচ্ছে পরীক্ষা দাও, চট্টগ্রাম ইউনিভার্সিটির একদম কোপায় হচ্ছে পরীক্ষা দাও, একদম দুর্দান্ত লেভেলে হচ্ছে পরীক্ষা দাও। তোমাদের জন্য হচ্ছে শুভকামনা রইল। আর মাথায় রাখবা, পুরা দুনিয়া যদি তোমার বিরুদ্ধেও থাকে সেকেন্ড টাইম জার্নিতে, বা এই চান্স পাচ্ছ না, এই হতাশা যদি থাকে, এটা যে কেউ হইতে পারে, তুমি সেকেন্ড টাইম জার্নি দাও অথবা না দাও, যেটাই তোমার হয়তো সেকেন্ড টাইম জার্নি ছিল, শেষ সুযোগ ছিল, বা হয়তো তুমি সামনে দিবা, যাই হোক, এই রাহাত ভাই, এই ডিএমসি স্টেশন, এই আরটিডিএস তোমার সাথে আছে। আমাদের পেজে মেসেজ দাও, ডক্টর পেজটাতে আমার মেসেজ দাও, ডক্টর রাহাতের একটা পেজ আছে, অথবা আমাকে মেসেজ দাও, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে দেখব। আর অবশ্যই পরীক্ষা ভালো হলে এই ভিডিওর কমেন্টে জানাও যে পরীক্ষাগুলো কেমন হয়েছে। আর তোমাদের মধ্যে যদি কেউ মেডিকেল সেকেন্ড টাইম দিতে চাও, জানি যে অনেকেই হচ্ছে তোমরা দিবা, আমি একটু জাস্ট দেখায় দিই। যদি তোমাদের মধ্যে হচ্ছে কেউ মেডিকেল সেকেন্ড টাইম যদি দিতে চাও, ঠিক আছে, যদি কেউ দিতে চাও, এক মিনিট, যদি সেকেন্ড টাইম কেউ দিতে চাও, তোমরা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এই যে এখানে কোনায় আছে লগ ইন বা রেজিস্ট্রেশন, এই লগ ইন বা রেজিস্ট্রেশনে তোমার ফোন নম্বর দেওয়া হচ্ছে, লগ ইন বা রেজিস্ট্রেশন করবা, করে নিচে চলে যাবা। যদি কেউ সেকেন্ড টাইম দাও মেডিকেল ব্যাচে দিতে চাও এবং আমাদেরকে তোমরা পছন্দ করো, আমাদের এখানে যে ভর্তি হতেই হবে তা কিন্তু না। আমি কখনোই হচ্ছে এখানে তোমাদেরকে ক্লাসে মার্কেটিং করতে আসি না, এখানে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, এই ক্লাসগুলো উপকৃত হইলে আমি সবচেয়ে বেশি খুশি হব। তারপরও অনেক সেকেন্ড টাইমার স্টুডেন্টরা আমাদেরকে মেসেজ দেয় যে ভাই আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছি মেডিকেলে, আপনাদের কোনো কোর্স আছে কিনা, একটু জানায় রাখা। যদি তুমি সেকেন্ড টাইম ব্যাচে যুক্ত হও, আমাদের সাথেই যদি যুক্ত হও, ডিসিশন নাও, বা আমাদের এই ক্লাসগুলো করে ভালো লাগে এবং চিন্তা করো যে না ভাইয়াদের উপর আস্থা রেখে সেকেন্ড টাইমে যুক্ত হতে চাই, তুমি www.rtds live live তোমার গুগল ক্রোম ব্রাউজারে যে www.rtds live live.com লিখে চলে আসতে পারো। এই যে www.rtds live.com এটা লিখবা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে, দেন তুমি আমাদের হোম পেজে চলে আসবা। আগে থেকে লগ ইন বা রেজিস্ট্রেশন করা না থাকলে তুমি তোমার মোবাইল নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করে ফেলতে পারো। দেন তুমি আমাদের কোর্সে চলে যেতে পারো। আমাদের কোর্সসমূহতে ক্লিক করলেও তুমি পাবা। কোর্সসমূহতে ক্লিক করে একটু দেখে ভর্তি হয়েও, দেখো তুমি এইচএসসি 24 ব্যাচ, এই যে দেখে ভর্তি হয়ে এইচএসসি 24, এই বিস্তারিত দেখোতে ক্লিক করবা। বিস্তারিত দেখো, এই যে কোথায় গেল, আচ্ছা এইচএসসি 24 দেখো, এই যে এইচএসসি 24 দেখো, এই যে দুরন্ত প্রয়াস 5.0s রিস্টার্ট সেকেন্ড টাইমের সম্পূর্ণ আলাদা ব্যাচ, ক্লিক করো, বিস্তারিত দেখো। বিস্তারিত দেখোতে, এটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যুক্ত হও। বিস্তারিত দেখোতে ক্লিক করে তুমি এই যে কোর্সটি কিনুন, একদম ইজি, ক্লিক করবা। ক্লিক করে হচ্ছে তোমার যেই ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করছো, আমি তো করি নাই, লগ ইন বা রেজিস্ট্রেশন দিয়ে নেক্সটে যে তুমি হচ্ছে বিকাশ দিয়ে বা নগদ দিয়ে বা যেভাবে তুমি ব্যাংকের দিয়ে যেভাবে তুমি কিনতে চাও, কিনে তুমি কোর্সটা কিনে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। সেকেন্ড টাইমে মার্চের 5 তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু হবে এবং সম্পূর্ণ ওয়েবসাইটেই তুমি সব কিছু করতে পারবে। ওয়েবসাইটে ক্লাস, লাইভ ক্লাসের পরে ওয়েবসাইটে ক্লাস আপলোড হয়ে যাবে। আমাদের লাইভ ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যেই সাধারণত আমরা ওয়েবসাইটে হচ্ছে ক্লাস আপলোড করে দিই, তুমি ক্লাস দেখতে পারবা। তুমি সেখান থেকে হচ্ছে এক্সাম দিতে পারবা, ওয়েবসাইট দিয়ে ক্লাস দেখতে পারবা, দাগানো বইয়ের পিডিএফ পাবা, রুটিন পাবা, আগের এক্সাম দিতে পারবা, আর্কাইভ ক্লাস দেখতে পারবা, অনুশীলনী, সলভ ক্লাস, এক্সট্রা ইনফো সব কিছু তুমি ওয়েবসাইটে দেখতে পারবা। যদি কেউ সিদ্ধান্ত নাও যে আমি এবার সেকেন্ড টাইম ফেসবুকে আসবোই না, তুমি ওয়েবসাইট দিয়েও আমাদের আরটিডিএস এ সব ক্লাস করতে পারবা। যদি যুক্ত হইতে চাও যুক্ত হইতে পারো। অলরেডি হচ্ছে 400+ ছাত্রছাত্রী যুক্ত হয়ে গেছে, যেটা পুরো বাংলাদেশের অনলাইনে সেকেন্ড টাইম ব্যাচের মধ্যে সবচেয়ে বেশি। এটা কিন্তু শুধু সেকেন্ড টাইমারদের আলাদা ব্যাচ,
ফার্স্ট টাইমের সাথে কিন্তু কোনো কানেকশন নাই এখানে। তো 400+ ভর্তি হয়ে গেছে এবং কালকে হয়তো ডেন্টাল পরীক্ষা এই ভিডিওটা যখন করতেছি, ডেন্টালের পরে আগামী 7 দিন 5 তারিখের আগ পর্যন্ত দেখবো আরও 500-600 ভর্তি হয়ে এটা 1000 ক্রস করে যাবে এবং এটা সামনে 2-3 হাজার ক্রস হয়ে যাবে। তো যুক্ত হয়ে যাও, সবচেয়ে বড় হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচে আমাদের সাথে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আর যুক্ত হও বা না হও, আমরা কখনোই বলবো না যে যুক্ত হয়েই যাও, শুধু দোয়া থাকবে। ভালো করো, ক্লাসগুলো কেমন লাগতেছে আমাদেরকে কমেন্টে জানাও এবং হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি একদম ফাটায় পরীক্ষা দাও বাচ্চারা, একদম ফাটায় পরীক্ষা দাও, কমেন্টে জানাও, খুব খুশি হব। এবং তোমরা ভালো করলেই এই রাহাত ভাই হচ্ছে জিতে যায়, এই রাহাত ভাইয়ের পরিশ্রমগুলো সার্থক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।